হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ইমপ্রুভ ক্লাস 9 10। আমি ইপ্সিতা ম্যাম, তোমাদের লাইফ সায়েন্সের এডুকেটর। তো ক্লাস 9 তোমরা কিন্তু অনেকদিন থেকে আমাদেরকে বলছিলে যে আমাদের জন্য ক্লাস নিয়ে আসুন। তো তোমাদের কথা মতোই কিন্তু আমরা এখন তোমাদের জন্য ইউটিউবে ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা জীবন বিজ্ঞানের যে তোমাদের প্রথম চ্যাপ্টারটা আছে, জীবন ও তার বৈচিত্র্য, এটার পার্ট 1 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আগেই বলে দিই, এই চ্যাপ্টারটা টোটাল তোমাদের 3টে পার্টে পড়ানো হবে। তো এই চ্যাপ্টারের পার্ট 1 যেটা আমি আজকে তোমাদের করাবো, সেখানে আমরা কি করব, জীবন ও তার বৈচিত্র্যের যে প্রথম পার্ট, যে জীবনের ধর্ম কি কি বা জীবনের মূল বৈশিষ্ট্যগুলি কি কি, তারপর জীববিদ্যা সংক্রান্ত কিছু পড়বো এবং শেষে আমরা ট্যাক্সোনমি রিলেটেড কিছু পড়ে আজকে এই পার্ট 1টা আমরা শেষ করব। এবং তারপরে আসবে তোমাদের পার্ট 2, যেখানে কিনা আমি তোমাদের কি পড়াবো, জীবের যে 5 রাজ্যের শ্রেণীবিন্যাস এবং উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস, এটা নিয়ে আলোচনা করব। আর পার্ট 3 তে তোমাদের আসবে হচ্ছে অ্যানিমেলের যে রাজ্য সেগুলো। এবার এই পার্ট 3টা কিন্তু তোমাদের অঙ্কিতা ম্যাম করাবে। ওকে, তো আমি তোমাদের এই চ্যাপ্টারের পার্ট 1 এন্ড পার্ট 2 করাবো, আর পার্ট 3 যেটা হচ্ছে তোমাদের প্রাণী রাজ্যের যে শ্রেণীবিন্যাস, সেটা তোমাদের অঙ্কিতা ম্যাম করাবে। তো চলো তার আগে বলে দিই, এই যে আমরা তোমাদের জন্য যে নিয়মিত ক্লাসগুলো নিয়ে আসবো, এটার একটা রুটিন আছে। সেই রুটিনটা আগে আমরা দেখে নিই। চলো রুটিনটা আগে আমরা একবার দেখে নিই। এই হচ্ছে তোমাদের ডেইলি যেভাবে ক্লাসগুলো হবে সেটার একটা রুটিন, যে মানডে ম্যাথস, টিউসডে হিস্ট্রি, ওয়েডনেসডে ফিজিক্যাল সায়েন্স, থার্সডে জিওগ্রাফি, ফ্রাইডে বেঙ্গলি, স্যাটারডে ইংলিশ এন্ড সানডে লাইফ সায়েন্স। ঠিক আছে, তো তোমরা অবশ্যই এই রুটিনটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, এবং আরেকটা জিনিস আমরা বলে দিই, এই যে আমরা তোমাদের ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসের পর আমরা তোমাদের পিডিএফ গুলো কিন্তু টেলিগ্রামে শেয়ার করব। তো এটা আমাদের সেই ক্লাস 9 এর টেলিগ্রামের কিউআর কোড, তোমরা অবশ্যই এটা স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও। এখানে কিন্তু আমরা সমস্ত রকমের পিডিএফ বা ক্লাস রিলেটেড যত আপডেট এখানে তোমাদেরকে আমরা দিয়ে দিব। এবং এটা আমাদের সেই লেটস ইমপ্রুভ এর অ্যাপ, তোমরা এই অ্যাপটা ফোনে ডাউনলোড করো, তারপর মোবাইল নাম্বার, ইমেল, তোমার নাম দিয়ে এটাকে রেজিস্টার করো। কারণ এই অ্যাপটাতে তোমাদেরকে আমরা ফ্রি মক টেস্ট প্রোভাইড করব, এবং এই অ্যাপটা ডাউনলোড করতে এবং রেজিস্টার করতেও কিন্তু কোনো রকমের টাকা কিন্তু লাগছে না। এবং এখানে আমরা তোমাদেরকে ফ্রি মক টেস্ট প্রোভাইড করব। প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করব, তারপর আমরা যেই মক টেস্টটা তোমাদেরকে আমরা ফ্রিতে প্রোভাইড করব, সেই মকটা তোমরা দেবে। তাহলে তোমরা নিজেদের বুঝতে পারবে যে তোমরা নিজেরা কতটা আগাচ্ছ, কতটা পরিমাণে পড়াশোনা হচ্ছে। দেখো, মক টেস্ট আমরা কেন দিব? যে আমি আমার নিজের অবস্থা, আমি এই চ্যাপ্টারটা পড়লাম এতদিন ধরে, এবার আমি কতটা পড়লাম সেটা জানার জন্য। আলটিমেটলি কি আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে, তাই না? তো তোমরা অবশ্যই অ্যাপটাকে ডাউনলোড করো এবং সেখানে ফোন নাম্বার, ইমেল দিয়ে রেজিস্টার করো, তাহলে তোমরা সেখানে ফ্রি মক টেস্ট গুলো তোমরা সেখানে দিতে পারবে। ওকে, আর এটা আমাদের আগেই বললাম টেলিগ্রামের কিউআর কোড, এটা অবশ্যই তোমরা স্ক্যান করে এখানে তোমরা জয়েন হয়ে যাও। তো আর বেশি কথা না বলে এবার আমরা ডাইরেক্ট কিন্তু পড়াতে ঢুকে যাব। ওকে, তো দেখো আজকে আমরা কি পড়বো, যেটা বললাম জীবন ও তার বৈচিত্র্যের পার্ট 1। তো তার আগে বলে দিই, আজকে আমরা এখানে মেইনলি কি কি নিয়ে আলোচনা করব। আজকের যে আমাদের টপিক থাকবে সেটা আমরা দেখব জীবনের মূল বৈশিষ্ট্য। জীবনের মূল বৈশিষ্ট্য, তারপর আমরা এখানে জীববিদ্যা নিয়ে কিছু আলোচনা করব, জীববিদ্যার ব্যাপারে, এবং তারপর আমি তোমাদের এখানে ট্যাক্সোনমি রিলেটেড কিছু পড়াশোনা নিয়ে করবো। তো আজকে মেইনলি আমরা এই 3টা পোর্শন এখানে কভার করব। ভালো মতো বুঝবে, কারো যদি কোনো প্রবলেম থাকে তোমরা অবশ্যই কিন্তু সেটা আমাদের টেলিগ্রাম হোক বা কমেন্ট হোক, তোমরা আমাদের সেখানে জানাতে পারো। ঠিক আছে, তো চলো আমরা ফার্স্টে এবার আলোচনা করি জীবনের মূল বৈশিষ্ট্য। জীবনের মূল বৈশিষ্ট্য কি কি আছে দেখো এখানে, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা কি বলবো, জীবন। তার মানে জীবন কি, এই যে আমার একটা জীবন আছে, তোমাদের সব মানে সবাই, এই জীবনের মানেটা কি? তুমি প্রথমে ছোট আছো, আস্তে আস্তে বড় হচ্ছ, আরো বড় হচ্ছ, তারপর তুমি আস্তে আস্তে বার্ধক্য হচ্ছ। এই যে স্টেপ গুলো যাচ্ছে, এই গোটাটাই জুড়েই তো আমার জীবন, তাই তো? তাহলে কি বলছে, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে জীবন বলে। মানে জীবন মানে তোমার বৃদ্ধি আছে, দেন প্রজনন মানে কি তোমার জনন, জননটা কি তোমার বংশধারা বৃদ্ধি করছো, এই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছে, তাই তো? এই তুমি, তোমার থেকে নেক্সট জেনারেশন, তার থেকে নেক্সট জেনারেশন, তো এটা হচ্ছে বংশগত বৃদ্ধির ধারণা। তারপর বলছি পরিব্যক্তি, মানে এই যে তোমার মা বাবা আর তুমি কি সেম, তোমাদের মধ্যে কোনো চেঞ্জেস নেই, আছে কিছুটা চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ এরপর আছে কি বিবর্তন, মানে তুমি এই চেঞ্জটাকে গ্রহণ করে পরিবেশের সঙ্গে মানিয়ে নিচ্ছ ইত্যাদি সব বৈশিষ্ট্যকে মিলেই নিয়েই কি তৈরি হচ্ছে আমার জীবন।
বোঝা গেল? এবার কি আছে, জীবের কিছু মূল বৈশিষ্ট্য বর্তমান যা জড় বস্তুতে দেখা যায় না। এবার আমরা সবাই জানি জীব এবং জড়ের মধ্যে কিছু পার্থক্য আছে, যেগুলো আমরা জীবে দেখতে পাবো, জড়ের বস্তুর মধ্যে দেখতে পাবো না। জীবের প্রাণ আছে, জড়ের কি প্রাণ আছে? প্রাণ নেই। ওকে, এই গেল আমার জীবন। এবার আমরা দেখব জীবের প্রধান ধর্মগুলি কি কি। জীবের প্রধান ধর্ম কি? যে ও প্রজননে সক্ষম। জীব কি করে? তোমার মা বাবার থেকে তুমি হয়েছো, তোমার থেকে নেক্সট জেনারেশন, মানে কি তোমার পিতা মাতার থেকে একটা তুমি জন্মাচ্ছ, তোমার থেকে নেক্সট জেনারেশন জন্মাচ্ছে, অর্থাৎ জনিত্রীর থেকে আমাদের অপত্য জনু সৃষ্টি হচ্ছে, যেটা কি আমার প্রজননে সক্ষম। এখানে আমার কি হচ্ছে? জনিত্রী জনু। মানে জনিত্রী জনু মানে কি? তোমার মাতা ও পিতা। জনিত্রী জনু মানে পিতা মাতাকে বোঝায়। এখান থেকে কি সৃষ্টি হচ্ছে? অপত্য জনু। অপত্য জনু মানে কি? ফার্স্ট জেনারেশন। ওকে, ফার্স্ট জেনারেশন, F1 জেনারেশন। মাথায় রাখবে, প্রথম মানে তোমার বাবা মার থেকে তুমি হচ্ছে, তোমার থেকে নেক্সট F2 জেনারেশন হচ্ছে। তার মানে জীবের প্রধান বৈশিষ্ট্য কি হতে পারে? ওরা প্রজননে সক্ষম, অর্থাৎ ওরা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম সৃষ্টি করতে পারে। তাহলে প্রথম প্রজন্ম যদি আমরা এটাকে পিতা মাতা ধরি, সেটাকে আমরা বলবো জনিত্রী জনু, এবং নেক্সটটাকে আমরা বলবো অপত্য জনু, F1 জেনারেশন। এটা জীবের ধর্ম। নেক্সট কি আছে এখানে? বিপাক। বিপাকটা কি? বিপাক দুই রকমের হয়, একটা হয় উপচিতি বিপাক, আরেকটা হয় অপচিতি বিপাক। ওকে, একটা হয় উপচিতি বিপাক, উপচিতি বিপাক, আরেকটা হয় হচ্ছে অপচিতি বিপাক। অপচিতি বিপাক। এবারে উপচিতিটা কি আর অপচিতিটা কি? উপচিতি বিপাকটা হচ্ছে আমাদের গঠনমূলক, অর্থাৎ এই উপচিতি বিপাকে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি হচ্ছে, মানে অনেক ছোট 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 সবকিছু নিয়ে একটা বৃহৎ একটা অণু গঠন করছে, অনেক ক্ষুদ্র মৌল নিয়ে একটা বৃহৎ কিছু গঠন করছে, মানে এটা গঠনমূলক। সব ছোট ছোট গুলো নিয়ে একটা বড় জিনিস তৈরি হচ্ছে, এটা হচ্ছে আমার গঠনমূলক। ঠিক আছে, আরেকটা আছে আমার অপচিতি বিপাক, এটা হচ্ছে আমাদের ভাঙনমূলক, ওই বড় জিনিসটার থেকে সবকিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে ভেঙে যাচ্ছে। অপচিতিটা হচ্ছে আমার ভাঙনমূলক। তোমরা যখন ক্লাস 9 এবার তোমাদের থাকবে সালোক সংশ্লেষণ, তো এগুলো যখন তোমরা পড়বে বা শ্বসন, তখন তোমরা এই উপচিতি এবং অপচিতি বিপাকটা ভালো মতো তোমরা সেখানে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট তোমরা এখন এটুকুন জেনে রাখো, উপচিতি বিপাক মানে গঠনমূলক, যেখানে সব ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে একটা বৃহৎ অণু তৈরি হচ্ছে, যেটা আমাদের গঠন করছে, গঠনমূলক। এবং অপচিতি বিপাক মানে ভাঙনমূলক, মানে এখানে একটা বৃহৎ একটা অণু ভেঙে ভেঙে যাচ্ছে। বোঝা গেল? এটা হচ্ছে জীব এবং জড়ের মধ্যে বৈশিষ্ট্য। এবার এখানে আছে উদ্দীপনায় সাড়া দেওয়া। উদ্দীপনায় সাড়া দেওয়া মানে এই যে আজকে তুমি যদি কেউ একটা থাপ্পড় মেরে দেয়, তুমি চুপচাপ বসে থাকবে? তুমি তো কানবে, বাচ্চারা কি করবে? কানবে, বা কেউ একটা চিৎকার দিবে। তো এটা হচ্ছে এটা কি? উদ্দীপনায় সাড়া দেওয়া। এই উদ্দীপনায় সাড়া দেওয়া এটাকে বলা হয় সংবেদনশীলতা। এটাকে আমরা কি বলবো? এই যে ধর্ম, এটাকে আমরা বলে থাকি সংবেদনশীলতা। অর্থাৎ এটা কি? এটা হচ্ছে তোমার সাড়া দেওয়াটাকে বোঝাচ্ছে। এবার উদ্দীপনা কোনটা? এই যে তোমার চটটা, বা এই যে কেউ তোমাকে চিমটি কাটলো, কেউ যদি তোমাকে জোরে চিমটি কাটে, তখন কি তুমি ব্যথা পাবে না? তুমি আ করে উঠবে, চিৎকার দিয়ে উঠবে, তাই তো? তাহলে এই চিমটিটা হচ্ছে আমার উদ্দীপনা, যেটা তোমাকে দেওয়া হচ্ছে। আর এই সংবেদনশীলতাটা কি? এটা হচ্ছে সাড়া প্রদান, যার ফলে তুমি রেসপন্স করছো। এগুলো কি জীবের মধ্যে আছে, তাই না? আজকে যদি কেউ আমাকে পাল্টে থাপ্পড় মারে, আমি ওকে থাপ্পড় মেরে দিব, তার মানে কি? ও তোমাকে মারলো, ওটা উদ্দীপনা, আর তুমি ওকে মারছো, সেটা তোমার সাড়া প্রদান, তাই না? তাহলে জীবের মধ্যে আমরা এই সাড়া প্রদান ধর্মটা দেখতে পাচ্ছি। নেক্সট আছে প্রোটোপ্লাজমীয় সংগঠন। এই প্রোটোপ্লাজমের মধ্যে আমাদের জীবদেহের সমস্ত জৈবিক কার্যকলাপ সম্পূর্ণ হয়। এই প্রোটোপ্লাজমকে আমরা ভৌত প্রাণীর ভিত্তি বলে থাকবো। কি বলবো? এই প্রোটোপ্লাজমকে আমরা ভৌত প্রাণীর ভিত্তি বলবো। ভৌত প্রাণীর ভিত্তি, কারণ কি? এই প্রোটোপ্লাজমের মধ্যেই জীবদেহের সমস্ত রকম যে জৈবিক যে কার্যকলাপ ক্রিয়া, সেগুলো এখানে সম্পূর্ণ হয়। এই জন্য প্রোটোপ্লাজমকে আমরা ভৌত প্রাণীর ভিত্তি বলে থাকবো। বোঝা গেল? নেক্সট কি আছে? নেক্সট আছে আমাদের বৃদ্ধি। তো আমরা জানি এই যে বৃদ্ধি, এটা কিভাবে হচ্ছে? এটা আমাদের কোষ বিভাজন হচ্ছে, যার ফলে আমরা কি ছোট থেকে বড় হচ্ছি। মানে এখানে কি? এই একটা কোষের বিভাজন হচ্ছে। কোষের বিভাজন কিভাবে হচ্ছে? দেখো এখানে মনে করো এটা একটা সেল, ঠিক আছে? এই সেলটা কি হবে? এই সেলটা বড় হচ্ছে, এই সেলটার বৃদ্ধি ঘটছে।
এবং তারপরে বৃদ্ধির পরে এই সেলটা আবার কি বিভাজন হয়ে যাচ্ছে, মানে কি হচ্ছে নাম্বার অফ সেল বাড়ছে। এবার যখন একটা শিশু যখন ছোট থাকে তখন কি ওর শরীরে কোষের সংখ্যা কম থাকে, এবার যত বড় হবে ওর কোষগুলো আরো বেশি করে বিভাজন হবে, যার ফলে কি হবে ওদের নাম্বার অফ সেল বৃদ্ধি পাবে, যার ফলে কিন্তু ওই শিশুটা কিন্তু আস্তে আস্তে বড় হবে। এই যে গ্রোথ হচ্ছে অর্থাৎ এখানে নাম্বার অফ সেলের সংখ্যা বাড়ছে, এটাকে আমরা কি বলবো বৃদ্ধি। এবার আছে আমার চলন আর গমন। চলন গমনটা কি? চলনটা তুমি এক জায়গায় স্থির, তুমি শুধু এক জায়গায় স্থির থেকে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তুমি সঞ্চালন করবে। মনে করো এই যে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থেকে শুধুমাত্র আমি আমার হাত পা গুলোকে মুভমেন্ট করছি, এটা হচ্ছে আমার চলন। আর গমনটা কি? গমনটা হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে স্থান পরিবর্তন। এই যে আমি হাঁটছি, এদিকে যাচ্ছি, তারপরে আমি এদিকে যাচ্ছি, এই যে স্থান পরিবর্তন, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে গমন। তাহলে চলনটা কি? চলনটা হচ্ছে আমার এক স্থানে স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন। ওকে। আর গমনটা কি? গমনটা হচ্ছে আমার স্থান পরিবর্তন, গমন হচ্ছে আমার স্থান পরিবর্তন। তাহলে চলনটা মাথায় রাখবে, চলনে কিন্তু আমাদের স্থান পরিবর্তন হচ্ছে না, জাস্ট এক স্থানে তুমি নিজে স্থির, জাস্ট তুমি অঙ্গ প্রত্যঙ্গ গুলো সঞ্চালন করছো। ওকে, মানে তুমি এক জায়গায় দাঁড়িয়ে থেকে তোমার হাত পা গুলোকে তুমি নাচ, হাতটা গুলো সারা দেহটা মুভমেন্ট করছো, এটা চল। আর গমনটা কি? গমনটা তুমি এক স্থান থেকে আরেক স্থানে যাচ্ছ, এটা হচ্ছে আমার গমন। বোঝা গেল? এবার আছে কি আমার এখানে জীবন চক্র। জীবন চক্রটা কি? জীবন চক্র হচ্ছে এই যে তোমার বিভিন্ন রকমের দশাগুলো, সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, বার্ধক্য, পরিণত দশা, এটা হচ্ছে তোমাদের কি জীবন চক্র। ওকে, দেখো সদ্যজাত, এটা হচ্ছে আমার জীবন চক্রের মধ্যে পড়লো। সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা, বার্ধক্য, মৃত্যু। এই যে স্টেপটা, প্রথমে কি আসলো আমার এখানে? সদ্যজাত দশা, এই যে স্টেপ সদ্যজাত দশা, শৈশব, তারপর আসছে আমাদের বয়ঃসন্ধি, তারপর আসছে আমাদের পরিণত দশা, তারপর আসছে বার্ধক্য, তারপর আসছে মৃত্যু। এই গোটা যে স্টেপ, এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে জীবন চক্র। বোঝা গেল? ক্লিয়ার? এই গেল আমাদের জীবন চক্র। তাহলে এই ছিল আমাদের কি জীবনের কিছু ধর্ম, যেখানে আমরা কি কি দেখলাম? প্রজননে সক্ষম, বিপাক উদ্দীপনায় সাড়া দেওয়া, প্রোটোপ্লাজমীয় সংগঠন, বৃদ্ধি, চলন ও গমন এবং জীবন চক্র। ক্লিয়ার এভরিওয়ান? বোঝা গেল? ওকে, এবার আমরা দেখে নিব জীব এবং জড়ের মধ্যে পার্থক্য। তো আমরা জানি এটা একটা জীব, যেটা আমাদের উদ্ভিদকে বলে থাকবো, এবং ইট গুলো কি? ইটগুলো আমার জড়। এবার আমরা এই জীব এবং জড়ের মধ্যে পার্থক্য দেখবো, এটা তোমরাও আশা করি পারবে। তো চলো আমরা একবার তা দেখে নিই, ঠিক আছে? ওকে, এবার আমরা জীব এবং জড়ের পার্থক্যটা একটুখানি দেখে নিই। ভীষণই ইজি, এটা তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, বেশি কিছু লিখবো না, ভীষণই কম লিখবো আমরা। এখানে আমরা বৈশিষ্ট্যগুলো লিখবো, যে কিসের কিসের ভিত্তিতে আমরা এগুলো দেখবো। এখানে জীব এবং এখানে জড়। ওকে, একটা আমরা লিখতে পারি চলন ও গমনের মধ্যে, আরেকটা আমরা লিখবো হচ্ছে উত্তেজিতা ধর্ম, আরেকটা আমরা লিখবো এখানে বিপাক। ওকে, তাহলে এবার যদি আমরা এখানে জীবের মধ্যে চলন গমন আমরা দেখতে পাবো, তার মানে কি জীবের চলন গমন কিন্তু হয়, ঠিক আছে? চলন গমন দেখা যায়।
আর জড় পদার্থের কিন্তু দেখা যায় না। ওকে, নেক্সট আছে উত্তেজিত ধর্ম। জীবেদের আমরা এই উত্তেজিত ধর্ম দেখতে পাই, তাই না? আর এই জড় পদার্থের কিন্তু উত্তেজিত ধর্ম নেই। নেক্সট আছে বিপাক। জীবেদের কি বিপাক প্রক্রিয়া দেখা যায়, বিপাক এখানে হয়, আর জড় পদার্থের মধ্যে কিন্তু বিপাক হয় না। এই গেল আমার জীব এবং জড়ের মধ্যে পার্থক্য। তাহলে বোঝা গেল কিসে কিসে দেখলাম আমরা। এরকম আরো অনেক পয়েন্ট হয়তো আমরা লিখতে পারো, যে চলন গমন, জীবের আমরা চলন গমন দেখতে পাবো, জড় পদার্থের আমরা দেখতে পাবো না। নেক্সট উত্তেজিত ধর্মটা কি? এই যেটাকে আমরা বললাম সংবেদনশীলতা, মানে কি তোমার সাড়া প্রদানটা। ওকে, তার মানে এই জীবেদের এই সাড়া প্রদান ধর্মটা আছে, যেটা আমার জড় পদার্থে নেই। আরেকটা আছে কি বিপাক। বিপাক মানে কি? এই যে তোমার শরীরে যত রকমের কার্য হচ্ছে, মানে এই যে তোমাদের যত রকমের শরীরে কার্য সম্পন্ন হচ্ছে, সেটাকে আমরা বলবো বিপাকজাত কাজ। অর্থাৎ এখানে কি আমার তোমার জীবেদের বিপাক ক্রিয়া হয়, এবং জড় পদার্থে কিন্তু কোনো রকমের বিপাক ক্রিয়া হয় না। ক্লিয়ার? এবার আমরা এখানে দেখবো নেক্সট টপিক আমাদের কি থাকবে, জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি এটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল? বিজ্ঞানী ওপারিন। কি? বিজ্ঞানী ওপারিন। বিজ্ঞানী ওপারিন। ওকে, বিজ্ঞানী ওপারিন, যে কোন গ্রন্থে? দ্য অরিজিন অফ লাইফ, এই গ্রন্থিতে সেগুলো সব এখানে উনি ডেসক্রাইব করেছিলেন। তাহলে জীবনের ধাপগুলো কি কি ছিল? জীবনের ধাপগুলো কি কি ছিল? ফার্স্টে কি আছে এখানে? জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা। কি হবে? যখন পৃথিবীতে কোনো জীবন ছিল না, সবার আগে আমাদের পৃথিবীটা কি ছিল? একটা আগুনের গোলা ছিল, মানে আগ্নেয়গিরি। তারপরে কি? তারপরে এটা কঠিন হলো, তারপর তরল আস্তে আস্তে, তারপর আস্তে আস্তে এটা গ্যাসে এক্সচেঞ্জ হলো। তার মানে এই যে জীবন সৃষ্টির যে আদি যে সেটা সবার প্রথমে কি হলো? এটা আমার আগ্নেয়গিরি ছিল। তারপরে এখান থেকে আমার এটা কঠিন হলো, তারপর তরলে রূপান্তরিত হলো, তারপর এটা আস্তে আস্তে গ্যাসে কনভার্ট হলো। তার মানে এটা কি? এটা আমার জীবন সৃষ্টির আদি পর্যায়ে, যেখানে প্রথমে পৃথিবীটা আমার একটা আগ্নেয়গিরির পিণ্ড ছিল, অর্থাৎ জ্বলন্ত আগুনের পিণ্ড। তারপর এটা ঠান্ডা হয়ে কিসে পরিণত হলো? কঠিন পদার্থ, অর্থাৎ সলিডে। তারপরে এইটা আস্তে আস্তে কি? তরলে রূপান্তরিত হলো, এবং তারপর এটা আস্তে আস্তে গ্যাসে কনভার্ট হলো। তাহলে এই চারটা স্টেপ হচ্ছে জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা। বোঝা গেল? এবার আছে এখানে জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। প্রথমেই তো জীবনটা আসে নাই, এটি আমাদের অনেক রকমের আদি যৌগ সমূহ, মানে কি? কার্বোহাইড্রেট, লিপিড, ফ্যাট, প্রোটিন, এগুলো আছে, তাই তো? যেমন মনে করো আদি যৌগ সমূহ বলতে কি? কার্বোহাইড্রেট, তারপরে হচ্ছে লিপিড, তারপর প্রোটিন, এগুলো হচ্ছে আমার কি? সব জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি নেক্সট, এটা আমাদের গেল সেকেন্ড পয়েন্ট। ঠিক আছে, এক সেকেন্ড একটু ঠিক করে দিন, আর তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। দেখো, এটা আমাদের 2 নাম্বার পয়েন্ট। নেক্সট আমাদের 3, তারপর আমাদের 4। তাহলে একেরটা কোনটা? এই একেরটা হচ্ছে আমাদের এইটা গেল। ওকে, দুইটা আমি বলে দিলাম যে আদি যৌগ সমূহ কি কি? এই কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, এগুলো পরে সব, এগুলো কি সব আস্তে 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 সবগুলো জটিল হয়ে গিয়ে আমাদের জীবনটা তৈরি করছে। এরপরে কি আছে? এরপরে আমাদের আছে 3 নম্বরে কোয়াসার্ভেট, মাইক্রোস্ফিয়ার মডেল এবং প্রোটোসেল। প্রোটোসেলটা আমাদের জীবনের সবচেয়ে আদিতম কোষ। তাহলে সবচেয়ে প্রাচীনতম কোষ কি? এই প্রোটোসেলটা হচ্ছে আমাদের আদি কোষ। ওকে, এবার আসলো আমাদের এখানে কোয়াসার্ভেট আর মাইক্রোস্ফিয়ার, তাই তো? কোয়াসার্ভেটটা কি? কোয়াসার্ভেটটা লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। কোয়াসার্ভেটটা কি? এই কোয়াসার্ভেটটা আমাদের লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি একটা পদার্থ। কি কি বললাম এখানে? প্রোটিন ও লিপিড দিয়ে তৈরি। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? কোয়াসার্ভেট। আর মাইক্রোস্ফিয়ার মডেলটা কি? এটা একটা ত্রিস্তরীয় পদার্থ, এটা একটা ত্রিস্তরীয় পদার্থ। এখানে কি কি থাকবে? এখানে আমাদের প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাট। এখানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। তাহলে এখানে আমাদের কি কি বললাম? এখানে থাকবে আমাদের ফ্যাট, প্রোটিন,
ওকে, এবং কি, এবং আমাদের থাকবে এখানে কার্বোহাইড্রেট। ওকে, কার্বোহাইড্রেট, ঠিক আছে। তাহলে এটা কি একটা ত্রিস্তরীয় লেয়ার, ত্রিস্তরীয় লেয়ার মাথায় থাকবে কি বললাম। তাহলে এটা হচ্ছে আমাদের মাইক্রোস্ফিয়ার মডেল, যেটা কিনা একটা তিনটা দিয়ে যুক্ত হচ্ছে, ত্রিস্তরীয় লেয়ার দিয়ে যুক্ত হচ্ছে। কি কি থাকছে এখানে? ফ্যাট, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের মিশ্রণে আমাদের মাইক্রোস্ফিয়ার মডেলটা তৈরি হচ্ছে। আর কোয়াসার্ভেটটা কি? কোয়াসার্ভেটটা আমাদের প্রোটিন এবং লিপিডের একটা অণু। আর প্রোটোসেলটা কি? এই প্রোটোসেলটা হচ্ছে আমাদের সবচেয়ে আদিতম কোষ, যেটাকে আমরা বলবো হচ্ছে প্রোটোসেল। এবার আস্তে আস্তে কি হচ্ছে? আস্তে আস্তে কিন্তু এগুলো আমাদের উন্নত হচ্ছে। এবার আছে জীবনের নানা আদি অবস্থা। এবার কি আছে? জীবনের নানা আদি অবস্থা মানে কি? যখন পৃথিবীটা সৃষ্টি হচ্ছে তখন তো আজকে আমার সবকিছু তো উন্নত ছিল না। আমরা দেখেছি আদিম মানুষ কি ছিল, প্রথমে কি ওরা কাঁচা কাঁচা খেত, তারপর গুহায় ছাই টালের মধ্যে থাকতো। আস্তে আস্তে কি মানুষ উন্নত হয়েছে, যখন ওরা প্রথম আগুনের ব্যবহার শিখলো, সেটাই কিন্তু ওদের জীবনের টার্নিং পয়েন্ট। ওখান থেকে কিন্তু আজকে এত কিছু আবিষ্কার হয়েছে। যখন আগুনের ব্যবহার শিখলো তখন ওরা কি আগুনে সবকিছু পুড়িয়ে খাওয়া দাওয়া করতো, কিন্তু তারা কি করে আগুনে খেত? তারা কাঁচা কাঁচাই খেয়ে ফেলতো। তার মানে কি আস্তে আস্তে দেখো এটা কিন্তু কত ডেভেলপ করে আজকে আমরা এই জায়গায় গ্যাসে ম্যাসে রান্না করছি। তো আগেই তো হয়ে যায় না? ঠিক তেমনি এই যে জীবন সৃষ্টি, এটাও তো একবারে হয়নি, এটাও আস্তে আস্তে করে হয়েছে। এবং প্রথমে যেগুলো আবিষ্কার হয়েছে সেগুলো অবশ্যই সেগুলো উন্নত থাকবে, অবশ্যই সেগুলো অনুন্নত থাকবে, তাই তো? এবং আস্তে আস্তে বিভিন্ন ধাপ ধাপ গিয়ে এটা আমাদের উন্নত হচ্ছে। ঠিক তেমনি যদি আমরা কোষের ক্ষেত্রেও বলি, জীবনের আদি অবস্থায় যে কোষগুলো ছিল, 4 নাম্বার পয়েন্ট, প্রথমে এগুলো আমাদের কি? প্রোক্যারিওটিক কোষ ছিল, প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ থেকে কি এটা ইউক্যারিওটিক কোষে যাবে। এবার কি প্রোক্যারিওটিক কোষ কি আর ইউক্যারিওটিক কোষ কি? প্রোক্যারিওটিক কোষ মানে যেখানে আমাদের কোনো রকম সেল অর্গানেলে ওয়েল ডেভেলপ থাকবে না, যে কোনো কোষাঙ্গনু আমাদের এখানে অনুন্নত থাকবে, এখানে নিউক্লিয়াস প্রেজেন্ট থাকবে না, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের অনুন্নত কোষ। এগুলো এককোষী প্রাণীদের দেহে ন্যাচারালি আমরা এই প্রোক্যারিওটিক কোষ দেখতে পাই। এবং ইউক্যারিওটিক মানে আমাদের ওয়েল ডেভেলপড এবং অ্যাডভান্সড সেল, যেগুলো আমার উন্নত কোষ। ওকে, যেখানে আমার প্রত্যেকটা কোষাঙ্গাণু ভালো মতো ওয়েল ডেভেলপড প্রেজেন্ট এবং সেখানে আমার নিউক্লিয়াসও প্রেজেন্ট। এটা হচ্ছে আমার ইউক্যারিওটিক কোষ। প্রথমেই কি আমরা ইউক্যারিওটিক কোষ পেয়ে যাবো? পৃথিবী সৃষ্টির প্রথমে পাবো না। প্রথমে আমরা প্রোক্যারিওটিক কোষ দেখবো, তারপরে আস্তে আস্তে এটা আমাদের এখানে ইউক্যারিওটিক কোষে কনভার্ট হয়েছে। এইভাবে আস্তে আস্তে প্রাচীন থেকে আমাদের আজকের পৃথিবী তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলছি? জীবনের উৎপত্তি, জীবন সৃষ্টির এই ধাপগুলো তোমরা মাথায় রাখবে এবং আমি যেভাবে বললাম সেভাবে তোমরা নোটস করে খাতার মধ্যে পড়বে, তাহলে দেখবে আমাদের ভীষণই ইজি হয়ে যাবে জিনিসটা। বোঝা গেল? এই গেল আমাদের জীবনের উৎপত্তি। ক্লিয়ার? এবার আমরা আমাদের নেক্সট টপিক দেখব, যেটা কি আছে? জীবের বৈচিত্র্যের উৎস, অর্থাৎ কি জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কি? বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থানে বিভিন্নতা, এটা হবে বাসস্থানে, ঠিক আছে? এটা হবে বাসস্থানে যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় জীব বৈচিত্র্য বলে। জীব বৈচিত্র্য মানে অর্থাৎ এই তুমি যেখানে থাকছো, পরিবেশ বলো, তোমার বাসস্থান বলো, বা তোমার যে কোনো বাস্তুতন্ত্র মানে ইকোলজি, অর্থাৎ তোমার পরিবেশ, ইকোলজি, বাস্তুতন্ত্র, তোমার বাসস্থান, এই সবকিছুর মধ্যে সব কি সেম জিনিস? সব আলাদা আলাদা, অর্থাৎ ওখানে বিভিন্ন রকমের জিনিস তুমি দেখতে পাচ্ছ, বিভিন্ন একটা জীবের মধ্যে বিভিন্নতা দেখা যাচ্ছে। মানে এই যে আমরা মানুষরা, এই যে তোমার বাড়িতে তুমি আছো, তোমার মা বাবা ভাই বোন আরো অনেকে আছে, এবার তোমরা সবাই কি এক তো না, কারোর মধ্যে কোনো না কোনো বিচিত্রতা আমরা দেখতে পাই। তো এটা কি আমরা বলবো এক কথায় জীব বৈচিত্র্য। ঠিক তেমনি তোমার পাড়ায় অনেকগুলো পশু পাখি আছে, অনেক ধরনের গাছ আছে, প্লাস মানুষরা থাকছে, এই সবকিছু মিলিয়ে আমাদের কি তৈরি হচ্ছে? জীব বৈচিত্র্য। তো কি বলতে গেলে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে অথবা পরিবেশে কিংবা বাসস্থানে যে বিভিন্নতা দেখা যায় তাকে এক কথায় আমরা জীব বৈচিত্র্য বলে থাকবো। বোঝা গেল? এবার আমরা দেখবো এখানে জীব বৈচিত্র্য সৃষ্টির কারণ। এই যে জীব বৈচিত্র্য, এই যে আমরা বিভিন্ন আলাদা আলাদা সবকিছু দেখতে পাচ্ছি, এটা কেন হচ্ছে? তো দেখো ফার্স্টে কি আছে?
জননের দ্বারা প্রকরণ সৃষ্টি মানে কি আমরা দেখে আগেই বলছি, ভালো মতো বুঝিয়ে দিচ্ছি তোমাদের। যে কোনো বই, সাতটা বলো, বাণী সংসদ বলো, যে কোনো বই তোমাদের এগুলো খুব ভালো মতো দেওয়া আছে। আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে যে যে বই পড়ো তোমরা সেগুলোকে একবার পড়বে, তাহলেই দেখবে তোমাদের কোনো রকমের কিন্তু প্রবলেম হবে না। জননের দ্বারা প্রকরণ সৃষ্টি। এবার কি প্রকরণটা কি? প্রকরণ মানে হচ্ছে যে কিছুটা চেঞ্জেস, মানে এই যে জননটা আমরা আগে দেখলাম যে অপত্য থেকে আমার জনিত্রীর থেকে আমাদের অপত্য জন সৃষ্টি হচ্ছে। জনিত্রী মানে কি তোমার প্যারেন্টাল জেনারেশন, মানে যেখানে আমরা পিতা মাতাকে বোঝাচ্ছি, ওখান থেকে আমাদের কি অপত্য নেক্সট জেনারেশন আসছে। তার মানে এবার ভাবো এই যে পিতা মাতা, এই যে জনিত্রী জন্ম, আর এই যে তাদের থেকে যে ওদের বংশ বৃদ্ধি হচ্ছে, যে নেক্সট জেনারেশন জন্মাচ্ছে, দুজন কি সেম হয়? ঠিক মনে করো তোমার মা বাবা আর তুমি, তোমাদের মধ্যে সব এক, তোমরা কি একদম সেম না? তোমার মা বাবার মধ্যে কিছু পার্থক্য আছে, তোমার সাথে বা তোমার মা বাবার সাথে তোমার মধ্যে কিছু আলাদা জিনিস আছে, তাই তো? হুবহু তো আমরা কেউ এক না। তার মানে এগুলো হচ্ছে আমার প্রকরণ, মানে ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জ। এই ক্ষুদ্র ক্ষুদ্র যে পরিবর্তন, সেটাকে আমরা কি বলছি? প্রকরণ। ওকে, তার মানে কি জননের দ্বারা প্রকরণ সৃষ্টি, মানে এই যে তোমার মা বাবার থেকে তুমি হচ্ছ, এর ফলে তোমার মধ্যে কিছুটা চেঞ্জেস আসছে। কারণ কি তুমি তোমার বাবা এবং মায়ের মিলিত ভাবে তৈরি হচ্ছ, তাই তো? তোমার মধ্যে কি ওর বাবার কিছু ক্যারেক্টারিস্টিক্স, মার কিছু ক্যারেক্টারিস্টিক্স মিলিয়ে তুমি একটা নতুন মানুষ তৈরি হচ্ছ, যার ফলে তোমার কি দুজনের কম্বিনেশনে তোমার একটা নতুন বৈচিত্র্য আসবে। তাই বলছে জননের ফলে প্রকরণ সৃষ্টি। বোঝা গেল? নেক্সট আছে কি আমার এখানে পরিব্যক্তি। পরিব্যক্তিটা কি? পরিব্যক্তি হচ্ছে এই যে তোমার মা বাবার থেকে যে জিনটা তোমার মধ্যে ট্রান্সফার হচ্ছে, এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে। এবার দেখো তুমি চেঞ্জ, তুমি অবশ্যই তোমার মা বাবার মতো না, কিন্তু একটু হলেও তো তোমার সাথে মায়ের মিল আছে, বাবার মিল আছে। লোকে বলে না ও তুমি একদম মার মতো দেখতে, তুমি একদম বাবার মতো দেখতে। তার মানে কি তুমি একটা আলাদা মানুষ, তোমার মধ্যে মা বাবার অনেক মা বাবার থেকে একটা নতুন ক্যারেক্টারিস্টিক্স আছে। তার মানে তো এটা না যে তোমার মধ্যে কিছুই নেই মা বাবার, কিছু তো আছে না। লোকে বলে কেন এই তুমি একদম মার মতো হয়েছো, তুমি একদম বাবার মতো হয়েছো। মানেটা কি মা বাবার কিছুটা, মা বাবার যে জিন সেটা তোমার মধ্যে এসেছে। তো এই যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে কিছুটা যে ট্রান্সফার হচ্ছে, এটাকে আমরা বলছি এখানে পরিব্যক্তি। ওকে, এবার এখানে আছে ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণটা কি? এই যে চেঞ্জটা, এই যে জিনের পরিবর্তনের ফলে যে পরিবর্তনটা হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলছি হচ্ছে প্রকরণ। মনে থাকবে? অর্থাৎ এই যে চেঞ্জেসটা, এই যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলবো ভেদ বা প্রকরণ। এবার কি আছে এখানে আমার অভিযোজন। অভিযোজন মানে অভিযোজন মনে করো এই যে আমরা গরমকালে কি আমরা পাতলা জামা কাপড় পরি, শীতকালে আমরা মোটা জামা কাপড় পরি। মানে কি এটা আমাদের অ্যাডজাস্ট করছি, ঠিক প্রকৃতি যেভাবে যাচ্ছে আমরা কিন্তু নিজেদেরকে সেভাবে মানিয়ে নিচ্ছি। ঠিক তেমনি ঠান্ডার দেশে ঠান্ডা প্রাণীরা থাকছে, গরম দেশে গরমরা থাকছে, তো এরকম করে হচ্ছে। তো এই যে অ্যাডজাস্ট করার যে ক্ষমতা, এই যে পরিবেশের সঙ্গে নিজেকে যে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলছি? অভিযোজন। ঠিক এই মনে করো আজকে তো আমরা মানুষটা হাঁটছি ডাঙাতে, তো এটা কি আমাদের পা আছে জন্য আমরা হাঁটতে পারছি। এবার ভাবো পাখিরা, পাখিরা কি হাঁটছে? পাখিরা তো হাঁটতেও পারছে, ওরা উঠছে, মেনলি ওরা উঠছে, ওরা উড়ে বেড়াচ্ছে। এবারে উড়ার জন্য কিন্তু ওদের দেহে নানা রকমের চেঞ্জেস হয়েছে, কি হয়নি? ওদের পালক আছে, ডানা আছে। তো এই যে চেঞ্জেস মানে ওরা কি করছে? পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। এই পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে নেওয়ার যে ক্ষমতা, যার ফলে তুমি টিকে আছো প্রকৃতির বুকে, এই ধর্মটাকে আমরা বলছি হচ্ছে অভিযোজন। ওকে, এবার আছে কিনা আমাদের বিচ্ছিন্নতা। বিচ্ছিন্নতা মানে কি? এই যে সব চারপাশে সবাই কি এক, আমরা মানুষ, আমরা মানুষ, তাই বলে সব মানুষ কি এক? হ্যাঁ এক। মানুষের দুটো হাত, দুটো পা, মাথা, দুটো চোখ, একটা নাক, দুটো কান, এগুলো এক। কিন্তু সবাই কি এক হয়? আজকে তুমি যা, তোমার বন্ধুও কি সব সেম? তোমার মধ্যে কিছু কি, তুমি একটু বেশি লম্বা, তোমার বন্ধু একটু বেটে, তো এগুলো কি বিভিন্নতা, এগুলো কি বৈচিত্র্য, আলাদা আলাদা বৈশিষ্ট্য তোমাদের, তাই তো? তো এগুলো হচ্ছে বিচ্ছিন্নতা, মানে হচ্ছে এগুলো আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক প্রকাশ করছে। নেক্সট আছে প্রাকৃতিক নির্বাচনবাদ। মানে কি? এই প্রকৃতির সমস্ত রকম বাধা, প্রতিকূলতা, বিপর্যয়, এই সবকিছু সহ্য করে, সবকিছু অভিযোজনগত বৈশিষ্ট্য গ্রহণ করে যে পৃথিবীর বুকে টিকে থাকতে পারবে, সেটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। ক্লিয়ার? বোঝা গেল? যেটা আমি অভিযোজনেও তোমাদের বৈশিষ্ট্যটা, আমি যে তোমাদেরকে অভিযোজনের মধ্যেও যে তোমাদেরকে আমি
উদাহরণটা দিলাম যে গরমকালে গরম জামা কাপড় পরছি, শীতকালে শীতের জামা কাপড় পরছি, এটাও ঠিক প্রাকৃতিক নির্বাচনবাদেও এটাই যে তুমি এটাকে চুজ করে নিচ্ছ, যার ফলে প্রকৃতি তোমাকে নিজের মধ্যে মানিয়ে নিচ্ছে, তাই তো। তো এইটা এর ফলে কি তুমি পৃথিবীকে টিকে আছো। আর যারা প্রকৃতির সঙ্গে মানাতে পারছে না তারা পৃথিবী থেকে চলে যাচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে বা পৃথিবী থেকে চিরতরে অবলুপ্ত হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার সেই প্রাকৃতিক নির্বাচনবাদ, যারা সবকিছুকে গ্রহণ করে পৃথিবীর বুকে সুন্দরভাবে টিকে আছে। বোঝা গেল? এই গেল আমাদের প্রাকৃতিক নির্বাচনবাদ। এটাই হচ্ছে আমাদের জীববৈচিত্র্য সৃষ্টির কারণ। এই যে জীববৈচিত্র্য বা জীবের বিভিন্নতা যে দেখতে পাচ্ছি, এটার কারণগুলো কি কি, বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা দেখব নেক্সট কি আছে। জীববিদ্যা হলো জীবনের রীতি এবং প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন, নানা স্তর এবং দৃষ্টিকোণ থেকে জীববিদ্যার চর্চা। এখান থেকে যাতে আমরা ছোট ছোট কিছু টার্ম গুলো মাথায় রাখবো, জীববিদ্যার সঙ্গে আমরা কিছু টার্ম গুলোকে আমরা মাথায় রাখবো। চলো একবার দেখে নিই। বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যথা বায়োস লাইফ এবং লোগোস স্টাডি। অর্থাৎ জীববিদ্যা হলো জীবের সম্পর্কে অধ্যয়ন। তাহলে জীববিদ্যাটা কি বললাম? জীবের সঙ্গে অধ্যয়ন, মানে জীবের সঙ্গে যে তুমি পড়াশোনাটা করছো সেটাকে আমরা কি বলছি? জীববিদ্যা অর্থাৎ বায়োলজি। জীববিদ্যা শব্দটি ল্যামার অর্থাৎ 1801 খ্রিস্টাব্দে নামকরণ করেন। তাহলে মাথায় রাখবে জীববিদ্যা শব্দটি সর্বপ্রথম বিজ্ঞানী ল্যামার 1801 খ্রিস্টাব্দে নামকরণ করেন। এবার জীববিদ্যাটা কি, যেটা আমরা এখনই দেখলাম, বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবনের রীতি প্রক্রিয়া এবং তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় জীববিদ্যা। মানে জীববিদ্যার জীবনে যত রকমের রীতি আছে, বৈশিষ্ট্য আছে বা প্রক্রিয়া, যত রকমের কাজকর্ম আমরা করছি, এগুলো রিলেটেড যে বিজ্ঞানের শাখায় আমরা পড়াশোনা বা আলোচনা করব সেটাকে আমরা বলছি জীববিদ্যা। এবার জীববিদ্যার বিভিন্ন রকমের শাখা আছে, জীববিদ্যার বিভিন্ন ধরনের শাখা আছে, এই শাখাগুলোকে আমরা এখন দেখব। ফার্স্টে আছে কি? উদ্ভিদ বিজ্ঞান। মানে কি? আমরা যেখানে উদ্ভিদ নিয়ে আলোচনা করব সেখানে আমরা দেখব হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। নেক্সট আছে প্রাণী বিজ্ঞান, অর্থাৎ প্রাণীদের নিয়ে যেখানে আমরা দেখবো সেটাকে আমরা বলছি প্রাণী বিজ্ঞান। তারপর এখানে আছে জীব রসায়ন। রসায়ন মানে জেনে এসেছে যেটা কি কেমিস্ট্রিকে বলা হয়, তাই তো। এখানে যে জীবের যত রকমের কেমিক্যাল ফর্ম টর্ম গুলো আছে আমাদের, এগুলো রিলেটেড যেগুলো আমরা সেখানে পড়বো সেটাকে আমরা বলবো হচ্ছে জীব রসায়ন। নেক্সট আছে আণবিক জীববিদ্যা, মানে বিভিন্ন রকমের মলিকিউলার জাতীয় যত পড়াশোনা আছে, জীবের সঙ্গে মলিকিউল যত সম্পর্ক, সেটাকে আমরা বলছি আণবিক জীববিদ্যা। নেক্সট আছে আমাদের অনাক্রম বিদ্যা। অনাক্রম বিদ্যা মানে এই যে ইমিউনিটি, ইমিউনোলজি, এটাকে আমরা বলছি অনাক্রম বিদ্যা। মানে এই যে আমাদের রোগ প্রতিরোধ, রোগ হচ্ছে সেটাকে আমরা ফাইট করে সেখান থেকে বাঁচছি, সেটাকে প্রতিরোধ করছি, এটাকে আমরা বলবো অনাক্রম বিদ্যা। নেক্সট আছে বংশগতি বিদ্যা। বংশগতি বিদ্যা মানে এই যে বিভিন্ন রকমের ডিএনএ জিন এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, মানে তোমার মা বাবার যে জিন সেটা তোমার মধ্যে যাচ্ছে, তোমার জিনটা তোমার নেক্সট জেনারেশনে যাবে। মানে এই যে ডিএনএ জিন এগুলোর যে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন যে ট্রান্সফার, এটাকে আমরা বলছি বংশগতি বিদ্যা। নেক্সট কি আছে আমাদের এখানে? কলা বিদ্যা। কলা বিদ্যা মানে এই যে বিভিন্ন রকমের কোষ, টিস্যু, কলা, তন্ত্র, এগুলো নিয়ে আমরা যে শাখায় আলোচনা করব সেটাকে আমরা বলবো কলা বিদ্যা। তারপরে আছে শরীর বিদ্যা, মানে এই শরীরের বিভিন্ন রকমের অঙ্গ সংগঠন, যত রকমের গঠন আছে, এগুলো নিয়ে যে শাখায় আমরা আলোচনা করব সেটাকে আমরা বলবো শরীর বিদ্যা। নেক্সট আছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা মানে কি? এই যে আমাদের ইকোলজি। ইকোলজি মানে পরিবেশের সঙ্গে বিভিন্ন রকম জীবের যে আন্তর সম্পর্ক, এটা আমরা যে শাখা আলোচনা করব সেটাকে আমরা কি বলবো? সেটাকে হচ্ছে আমরা বলবো বাস্তুবিদ্যা। ওকে, এবার আছে আমাদের এখানে শরীর স্থান। শরীর স্থান মানে শরীরের অভ্যন্তরীণ গঠন। শারীরিক বিজ্ঞানের বিভিন্ন অঙ্গ সংস্থান নিয়ে আমরা পড়লাম, অঙ্গ সংগঠন নিয়ে পড়বো, কিন্তু শরীর স্থান মানে শরীরের ভেতরের যে অভ্যন্তরীণ যে গঠন সেটা নিয়ে আলোচনা করবো, সেটাকে আমরা বলছি শরীর স্থান। নেক্সট আছে আমাদের আচরণ বিদ্যা। এই বিভিন্ন মানুষের আচরণ বা প্রাণীদের যত রকমের আচরণ, বিভিন্ন প্রাণী টাণী সবকিছুই তো আচরণ আমরা লক্ষ্য করি। এবার এগুলো নিয়ে যে যারা আলোচনা করে বা যে শাখায় পড়াশোনা করা হয় সেটাকে আমরা বলছি আচরণ বিদ্যা। নেক্সট আছে আমাদের অভিব্যক্তি। অভিব্যক্তিটা কি? অর্থাৎ এই যে আমাদের চেঞ্জেস গুলো হচ্ছে, এই পাখিরা কি, পাখিরা ওদের ওড়ার জন্য আলাদা রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, আমরা এখন হাঁটার জন্য আলাদা রকম ক্যারেক্টারিস্টিক্স আছে, তারপর সুন্দরী গাছ লবণ জলে থাকে, ওদের মধ্যে কিছু আলাদা ক্যারেক্টারিস্টিক্স আছে। এই যে
বিভিন্ন রকমের চেঞ্জেস গুলো, এই যে অ্যাডাপ্টেশন গুলো হচ্ছে, এই চেঞ্জ গুলো, পরিবর্তন গুলো হচ্ছে, এটাকে আমরা বলছি অভিব্যক্তি। বোঝা গেল? ক্লিয়ার? এই গেল আমাদের জীববিদ্যার বিভিন্ন রকমের শাখা। এই জীববিদ্যায় এত রকমের শাখা নিয়ে পড়াশোনা করার সুযোগ কিন্তু আছে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট এবার আমরা দেখব জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্য অন্য শাখার জ্ঞানের সংযুক্তি। এবার এই জীববিদ্যা এতক্ষণ ধরে আমরা দেখলাম এগুলো ইজি। এবার এই জীববিদ্যার সঙ্গে আরো কিছু জিনিসের সম্পর্ক আছে, সেগুলা কি? দেখো, এটা বলছে জীব পদার্থবিদ্যা, মানে কি এখানে বায়োলজি প্লাস ফিজিক্স, মানে যেটাকে আমরা বলি ভৌত বিজ্ঞান। তোমরা এখন পড়ো, তাই তো? ভৌত বিজ্ঞান যেখানে কি আমার এখানে ফিজিক্স এবং কেমিস্ট্রি দুটো পার্ট মিশানো থাকে, তাই তো? ঠিক এই জীববিদ্যা মানে কি, যেখানে আমাদের এখানে এই বায়োলজির সাথে আমাদের এখানে ফিজিক্স পার্টটা এখানে আছে। জীব রসায়ন মানে কি, যেখানে আমার বায়োলজির সাথে কেমিস্ট্রি নিয়ে আলোচনা, বিভিন্ন রকমের রাসায়নিক পদার্থ নিয়ে আলোচনা। নেক্সট আছে আমাদের এখানে জীব পরিসংখ্যা বিদ্যা, মানে কি এখানে আমার বায়োলজির সাথে আমাদের এখানে স্ট্যাটিস্টিক্স এর কিছু মিলেছে। স্ট্যাটিস্টিক্স মানে কিছু অঙ্ক বা কিছু গণনার, ওকে? তো এগুলো হচ্ছে আমাদের বলবো জীব পরিসংখ্যান বিদ্যা। নেক্সট হচ্ছে আমাদের এখানে জীব ইলেকট্রন বিদ্যা বা বায়োনিক্স, মানে এখানে আমার বায়োলজির সাথে এখানে আমার ইলেকট্রনিক্স এর মিল পাবো। এখানে আমরা কিসের মিল পাবো? ইলেকট্রনিক্স এর। যে শাখায় আমরা বায়োলজি এবং ইলেকট্রনিক্স দুটো নিয়ে আলোচনা করব, সেটাকে আমরা বলছি বায়োনিক্স বা কি জীব ইলেকট্রন বিদ্যা। নেক্সট কি আছে আমাদের এখানে? প্রত্নজীব তত্ত্ব, মানে এখানে আমরা জীবাশ্ম অর্থাৎ ফসিল, এই জীবাশ্ম নিয়ে যে শাখায় আমরা আলোচনা করব সেটাকে আমরা বলছি প্রত্নজীব বিদ্যা। নেক্সট আছে জীব ভৌগোলিক বিদ্যা, মানে এখানে আমার বায়োলজি অর্থাৎ জীববিদ্যার সাথে এখানে আমার জিওগ্রাফি যুক্ত হবে, সেটাকে আমরা বলবো জীব ভৌগোলিক বিদ্যা। নেক্সট কি আছে আমার এখানে? জীব প্রযুক্তি বিদ্যা, মানে কি এখানে আমার বায়োলজির সাথে আমার এখানে টেকনোলজি যুগ হবে, মানে এখানে আমি বায়োলজি প্লাস টেকনোলজি এই দুটো যেখানে আলোচনা করব সেটাকে আমরা বলবো জীব প্রযুক্তি বিদ্যা। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে কি কি বললাম আমি এখানে? তাহলে এই জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানের সংযুক্তির মধ্যে কি কি পড়ছে? জীব পদার্থ বিদ্যা, জীব রসায়ন বিদ্যা, জীব পরিসংখ্যান বিদ্যা বা জীবনীতি, জীব ইলেকট্রনিক্স জীববিদ্যা বা বায়োনিক্স, প্রত্নজীব বিদ্যা, জীব ভৌগোলিক বিদ্যা আর জীব প্রযুক্তি বিদ্যা। তো কিসের সঙ্গে কার কম্বিনেশন, এগুলো জানবে। এগুলো তোমাদের শর্ট কোয়েশ্চেনে দেয়, এমসিকিউ তে কিন্তু এরকম কোয়েশ্চেন দেয়, সেটা এখান থেকে হোক বা এই জায়গাগুলোর থেকে হোক। যেগুলো বুঝিয়ে দেখলাম সেগুলো দেখবে তোমাদের বইয়ে ভালো মতো দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবে। একবার রিডিং পড়লেই আর আমার ভিডিওটা দেখলেই তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা কি দেখবো? আধুনিক জীববিদ্যার প্রয়োগ। এই যে জীববিদ্যা আমরা এতক্ষণ ধরে পড়লাম, এত কিছু তো জানলাম, এত কিছু পড়া যায়, এবার এগুলো প্র্যাকটিক্যাল জীবনে এগুলো প্রয়োগটা আমরা কোথায় করছি? শুধু তো আমরা পড়লাম, পড়ে গেলাম তাহলে তো হলো না, এগুলো আমাদের ব্যবহারিক প্রয়োগ দেখতে হবে, আদৌ কোনো কাজ করছে কিনা। এই প্রয়োগটা আমরা এবার দেখবো যে আধুনিক জীববিদ্যার প্রয়োগ কি বলছে। ফার্স্টে কি আছে আমাদের এখানে? কৃষি কার্যে। এই কৃষি কার্যে কিন্তু এটা মারাত্মক রকমের এটার প্রভাব আছে। দেখো কি বলছে, ফার্স্টে আমরা পড়বো কৃষি উদ্ভিদ বিদ্যা। কৃষি কার্য মানে কি? একটা উদ্ভিদের ক্ষেত্রে হবে, একটা প্রাণীদের ক্ষেত্রে হবে। ফার্স্টে আমরা দেখছি এখানে উদ্ভিদ বিদ্যার ক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ কি কি সংকরায়ন পদ্ধতির সাহায্যে উন্নত ফলনশীল ধান, গম, ভুট্টা, পাট, তুলো ইত্যাদি উৎপন্ন করা হয়। মানে কি এখানে আমরা এই আধুনিক জীববিদ্যার সাহায্যে আমরা বিভিন্ন রকমের আমরা এই উন্নত জাতীয় ফলনশীল ধান, ভুট্টা, গম এগুলো আমরা তৈরি করতে পারবো। এবার এখানে কি বলছে? কয়েকটি উচ্চ ফলনশীল ধান। আমি তোমাদের জন্য নোটসটা কিন্তু এমন করেই রেডি করেছি যেন এখান থেকে আমাদের ব্রড কোশ্চেন হোক, শর্ট কোশ্চেন হোক, সব একদম ইজিলি কভার করতে পারো। ওকে, তাহলে যদি কোশ্চেন করে কয়েকটি উচ্চ ফলনশীল ধানের নাম করো, পারা যাবে। IR8, IR20, পুষা, জয়া, জগন্নাথ ইত্যাদি, এগুলো আমার কয়েকটি উচ্চ ফলনশীল ধান। অর্থাৎ এই জীববিদ্যা প্রয়োগ করে আমরা এরকম কিছু ধান ফলাতে পারি যেগুলো আমাদের উচ্চ ফলনশীল ধান। এখানে শর্ট কোশ্চেন আসলেও পারা যাবে। নেক্সট কি আছে আমাদের? উচ্চ ফলনশীল গম। এর মধ্যে কি কি পড়ছে? সোনালিকা, কল্যাণ সোনা, জনক। তার মানে কয়েকটি উচ্চ ফলনশীল গমের এক্সাম্পল কি হবে আমার? সোনালিকা, কল্যাণ সোনা বা জনক। নেক্সট আছে ভুট্টার মধ্যে কি কি পড়বে? বিক্রম,
বিক্রম, জহর, সোনা, উল্লেখযোগ্য, এগুলো আমার ভুট্টার মধ্যে পড়ছে। তাহলে এই আধুনিক জীববিদ্যা প্রয়োগ করে উদ্ভিদের ক্ষেত্রে আমরা অনেক কিছু উচ্চ ফলনশীল বীজ আমরা উৎপন্ন করতে পারছি। ওকে, নেক্সট কি আছে আমাদের বীজহীন ফল উৎপাদন। এই কৃষিক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে আমরা বীজহীন ফল উৎপাদন করছি। কি বলছে, সুপ্রজনন বিদ্যার সাহায্যে এবং কৃত্রিম হরমোন প্রয়োগের ফলে বিভিন্ন বীজহীন ফল উৎপন্ন করা যাচ্ছে। এই যে বীজহীন ফল উৎপন্ন হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে পার্থেনোকার্পি। নামটা মাথায় রাখবে, পার্থেনোকার্পি। ওকে, এগুলো তুমি যখন ক্লাস 10 এ উঠবে তখন তোমরা এখানে বিভিন্ন কৃত্রিম হরমোন বা হরমোন রিলেটেড পড়বে। এখন তোমাদের সেই হরমোন গুলো এখানে নেই, ক্লাস 10 এ ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের এটা থাকবে। তো কি বলছে, বীজহীন ফল উৎপাদন হওয়ার প্রসেসটাকে আমরা কি বলছি, পার্থেনোকার্পি। তাহলে কি বিভিন্ন রকমের হরমোন বলো বা বিভিন্ন রকমের প্রযুক্তি ইউজ করে আমরা কি বীজহীন ফল উৎপাদন করতে পারছি। ওকে, নেক্সট আছে কীট পতঙ্গ দমন। কি বলছে, জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে জৈবিক পদ্ধতিতে কীটপতঙ্গ দমন করা সম্ভব হচ্ছে, ফলে রাসায়নিক পদ্ধতিতে পেস্ট দমানোর হার কমে গেছে। মানে কি, এই জৈবিক পদ্ধতি কাজে লাগিয়ে আমরা যে কৃষিক্ষেত্রে যে আগাছা নাশক সেগুলোকে আমরা দমন করতে পারছি। ওকে, যার ফলে কি হচ্ছে, রাসায়নিক পদ্ধতিতে পেস্ট দমনের হার কিন্তু আমরা এখন ব্যবহার কমিয়ে দিয়েছি। তুমি যত রাসায়নিক পদার্থ কমাবে তত তোমার কিন্তু ভালো, কারণ রাসায়নিক পদার্থগুলো ভীষণই হার্মফুল আমাদের জমির জন্য। তো তুমি যত এটা ব্যবহার না করে তুমি প্রাকৃতিক উপায় করতে হবে, সেটা কিন্তু অত বেশি ভালো। ওকে, নেক্সট কি আছে, এতক্ষণ ধরে আমরা দেখলাম এগুলা উদ্ভিদ বিদ্যার ক্ষেত্রে এই জীববিদ্যার কি করে প্রয়োগ করা হচ্ছে। ওকে, এবার আমরা কি দেখব, এবার আমরা দেখব প্রাণী ক্ষেত্রে আমরা কি করে এই জীববিদ্যাটাকে প্রয়োগ করছি। মানে কি, প্রাণী ক্ষেত্রে কি করে প্রয়োগ করব, বিভিন্ন রকম ফার্ম বানাচ্ছি, পোল্ট্রি ফার্ম বা ডেয়ারি ফার্ম, এগুলো কি আমরা জীববিদ্যা প্রয়োগ করেই তো বানাচ্ছি। তো দেখো ফার্স্টে কি আছে এখানে, পোল্ট্রি উন্নত এবং সংকরায়ন পদ্ধতিতে হাঁস মুরগি যেমন খাকি ক্যাম্পেবেল হাঁস, সাদা লেঘর্ন মানে মুরগি চাষ করে প্রচুর ডিম ও মাংস উৎপন্ন করা হচ্ছে। মানে এগুলো সব ডেয়ারি ফার্ম, পোল্ট্রি ফার্ম তৈরি করা হচ্ছে এবং বিভিন্ন রকমের মুরগি টুরগি পালন করা হচ্ছে, এবং যার ফলে কি প্রচুর পরিমাণে ডিম এবং মাংস উৎপাদন করা হচ্ছে, যার ফলে এটা কিন্তু একটা ভালো একটা বিজনেসের লাইন, কিন্তু একটা অর্থকরী লাভও এখানে হচ্ছে, তাই না। নেক্সট কি আছে 2 নম্বর, মৎস্য চাষ এবং কৃত্রিম প্রজননের মাধ্যমে মাছ চাষের উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। দেখো অনেকে দেখতে পাও যে পুকুর কেটে মাছ চাষ করছে, ওই মাছগুলো গিয়ে বিক্রি করছে, অর্থাৎ এটাও একটা অর্থকরী ভালো একটা দিক বিজনেস হিসেবে, তাই না। নেক্সট কি আছে, উন্নত জাতের পশুপালন সংকরায়ন পদ্ধতির মাধ্যমে উন্নত জাতের অধিক দুগ্ধ প্রদায়ী গাভী মানে গরু চাষ হচ্ছে, যেমন মুলতানি, ভাগলপুরি, শাহিওয়াল ইত্যাদি সৃষ্টি করা সম্ভব হয়েছে। মৌমাছির পালন কৃত্রিম উপায়ে, অর্থাৎ 4 নম্বর কি আছে, মৌমাছি পালন কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করে প্রচুর পরিমাণে মধু উৎপন্ন করা হচ্ছে। এবার কি, তার মানে দেখলাম আমরা কিছু দুগ্ধ প্রদায়ী গাভী মানে ওই গরু দুধ দিবে, তাই জন্য গরুগুলোকে নিয়ে ভালোভাবে কি পালন করা হচ্ছে, যেন সেই দুধটাকে আমরা ভালোভাবে একটা অর্থকরী দিকে আমরা নিয়ে এগোতে পারি। নেক্সট কি আছে, মৌমাছি পালন। এখন কৃত্রিম মাধ্যমেও কি মৌমাছি পালন করা হচ্ছে, চাষ করা হচ্ছে, এই পালন করে এখান থেকে আমরা অধিক পরিমাণে আমরা মধু উৎপন্ন করছি, যার ফলে কিন্তু প্রচুর মধু আমাদের উৎপাদন করা সম্ভব হচ্ছে। এইটা আমাদের প্রাণীর দিকের প্রয়োগটা, যে কিসে কিসে করতে পারছি আমরা, এখানে পোল্ট্রি ফার্ম করতে পারছি, বিভিন্ন রকমের মাছ চাষ করতে পারছি, পশুপালন করতে পারছি, বিভিন্ন রকম ডেয়ারি ফার্ম আমরা তৈরি করতে পারছি, বা এখানে আমরা কি বিভিন্ন রকমের মৌমাছি পালন আমরা করতে পারছি। তো আধুনিক জীববিদ্যার কাজে লাগিয়ে এই গেল আমাদের প্রাণীদের প্রযুক্তি এবং উদ্ভিদদের প্রযুক্তিগত দিকগুলো। ক্লিয়ার, বোঝা গেল। এবার আমরা নেক্সট দেখবো, এখানে আছে আমাদের চিকিৎসা বিজ্ঞানে এই যে জীব প্রযুক্তি বিদ্যা, এটাকে চিকিৎসা বিজ্ঞানে আমরা কিভাবে প্রয়োগ করছি। কি বলছে, জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়কারী বিভিন্ন যন্ত্র যেমন সৃষ্টি করা হচ্ছে, তেমনি জীবনদায়ী অ্যান্টিবায়োটিক পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, এরিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যারিওমাইসিন প্রস্তুত করা হচ্ছে। বিভিন্ন প্রাণীদের থেকে নানা রকম ওষুধ তৈরি করা হচ্ছে, যেমন কি
পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোবিনাম, সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম সিরাম ল্যাকটেসিস ইত্যাদি তৈরি করা হচ্ছে। অর্থাৎ এই বিভিন্ন রকমের পশু থেকে আমরা এই যেগুলো পাচ্ছি, যেগুলো কিন্তু আমরা বিভিন্ন রকমের জীবনদায়ী ওষুধ তৈরি করতে পারছি। যেমন কি সাপের বিষ থেকে অ্যান্টিভেনাম সিরাম বা ল্যাকটেসিস, পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা যে হাইড্রোফোবিনাম, এটা তৈরি করছি। এছাড়া আমরা বিভিন্ন রকমের জীবনদায়ী অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়াম, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, অ্যারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অ্যাডিনোমাইসিন, এইসব বিভিন্ন রকম অ্যান্টিবায়োটিক আমরা এই আধুনিক জীববিদ্যাকে কাজে লাগিয়ে বিভিন্ন জীবনদায়ী ওষুধ কিন্তু আমরা তৈরি করছি। ওকে, এই গেল আমাদের চিকিৎসা বিজ্ঞানে কিসের জীববিদ্যার প্রয়োগ। নেক্সট কি আছে? নেক্সট আমাদের আছে মহাকাশ গবেষণায়। কি বলছে এখানে? জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশচারীরা মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখেন। এই শৈবাল সালোক সংশ্লেষ চালানোর সময় মহাকাশযান থেকে CO2 শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, ফলে মহাকাশে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। বিজ্ঞানীরা কি করলো? মহাকাশ গবেষণাতে ওখানে এককোষী শৈবাল ক্লোরেল্লা ওখানে রেখে দিল। এবার এই ক্লোরেল্লা কি? ওরা সালোক সংশ্লেষ করতে পারে, মানে ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিসটা কি? অর্থাৎ ওরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। তার মানে কি? ও কি করে খাবার তৈরি করবে? গাছ, সবুজ উদ্ভিদ কি করে খাবার তৈরি করে? ও পরিবেশ থেকে CO2 গ্রহণ করে, মাটির মূল দিয়ে জল শোষণ করছে এবং কি সূর্যালোক থেকে আলো নিচ্ছে। এই তিনটার রিঅ্যাকশনে ওর খাবার গ্লুকোজ তৈরি করছে। তার মানে কি? এই গাছগুলো কি করছে? পরিবেশ থেকে CO2 গ্রহণ করছে এবং পরিবেশে কি O2 ত্যাগ করছে। আর আমরা মানুষরা এই O2টাই কি করছি? গ্রহণ করছি এবং পরিবেশে CO2 ত্যাগ করছি, যার ফলে কি হচ্ছে? পরিবেশে CO2 এবং O2-র কিন্তু একটা ভারসাম্য বজায় আছে। তাই বলছি এর ফলে কি হচ্ছে? মহাকাশযানে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখেন। এর ফলে কি হচ্ছে? এই শৈবাল সালোক সংশ্লেষ চালানোর সময় মহাকাশযান থেকে CO2 শোষণ করে এবং অক্সিজেন পরিত্যাগ করে, যার ফলে মহাকাশে অক্সিজেন সরবরাহ বজায় থাকে। বোঝা গেল? এই গেল মহাকাশ গবেষণায় জীব প্রযুক্তির প্রয়োগ। এই তোমাদের গেল যে এই জীব প্রযুক্তি বিদ্যা যে কি করে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা এগুলোকে প্রয়োগ করছি। ক্লিয়ার? এই আধুনিক জীববিদ্যার প্রয়োগ বোঝা গেল, কৃষি ক্ষেত্রে কি করে ইউজ করা হচ্ছে, তারপরে প্রাণী বিদ্যায় কি করে ইউজ করা হচ্ছে, তারপরে চিকিৎসা বিজ্ঞানে কি করে ইউজ করা হচ্ছে, এবং লাস্টলি আমরা দেখলাম মহাকাশ গবেষণায় কি করে এগুলো ইউজ করা হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছ জীববিদ্যা দিয়ে কিন্তু অনেক দিকে কিন্তু অনেক লাইন কিন্তু বা অপশনস কিন্তু এখানে আছে কাজের জন্য। ক্লিয়ার এভরিওয়ান? কারো কোনো ডাউট? এবার আমরা আমাদের লাস্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা কিনা আমাদের ট্যাক্সোনমি, যেটা আমি তোমাদের তখন বললাম, তাই তো? দেখ কি বলছে এখানে? জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, অর্থাৎ যেটা আমি বলছি ট্যাক্সোনমি। খুব ভালো মতো বুঝবে, এখান থেকে কিন্তু ব্রড কোশ্চেন কিন্তু একটা দিয়ে দেয়, একটা বা দুটো কোশ্চেন কিন্তু এখান থেকে ওঠে ট্যাক্সোনমির এই পোর্শনটার থেকে। কি বলছে ট্যাক্সোনমিটা? ট্যাক্সোনমি বা বিন্যাসবিধি হলো জীববিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা, যেখানে জীবের নামকরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। তাহলে ট্যাক্সোনমিটা কি? ট্যাক্সোনমি কথার অর্থ হচ্ছে জীববিজ্ঞানের এটা এক ধরনের শাখা, যেখানে কিনা আমরা নামকরণ, শনাক্তকরণ, গোষ্ঠীভুক্তকরণ ইত্যাদি সম্পর্কে এখানে আমরা আলোচনা করব। ওকে, জাস্ট এটুকুটা জেনে রাখো, যেখানে আমরা নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করবো। এই শাখাটাকে আমরা বলছি ট্যাক্সোনমি। এবার ট্যাক্সোনমি কথাটির অর্থ কি সেটা আমরা আগে দেখি। দেখ কি বলছে? অগাস্টিন P.D. ক্যান্ডল সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। ট্যাক্সোনমি শব্দটি দুটি গ্রিক শব্দ ট্যাক্সিস ও নোমোস থেকে উদ্ভূত। এবার ট্যাক্সিস, এই ট্যাক্সোনমি কথাটি আমরা দেখলাম দুটো গ্রিক শব্দ থেকে উদ্ভূত, ট্যাক্সিস আর নোমোস। এবার এই ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, ট্যাক্সিস শব্দের অর্থ হচ্ছে বিন্যাস, এবং নোমোস এই শব্দের অর্থ হচ্ছে বিধি বা নিয়ম। তার মানে আমরা বলতে পারছি ট্যাক্সোনমি শব্দটির পুরো অর্থ হচ্ছে বিন্যাস, বিধি। তাহলে আমরা এখানে কি দেখলাম? এই যে ট্যাক্সোনমি, এটা দুটো ভাগ, একটা ট্যাক্সিস থেকে আসছে যার অর্থ হচ্ছে বিন্যাস, এবং আরেকটা আমরা দেখলাম এখানে নোমোস, যার অর্থ কি এখানে নিয়ম। তাহলে এই দুটোকে একসঙ্গে নিয়ে আমরা বলতে পারি বিন্যাস, বিধি।
বিন্যাস বিধি, যেটাকে আমরা কি ট্যাক্সোনমি শব্দের অর্থ হচ্ছে বিন্যাস বিধি, মানে জীববিজ্ঞানের যে শাখায় আমরা নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণী বিন্যাস নিয়ে আলোচনা করবো। এখানে কি আমরা একটা বিন্যাস বিধি, আমরা একটা নিয়ম নিয়ে আলোচনা করছি, কি করে নামকরণ করব, কি করে শ্রেণী বিন্যাস করব, কি করে শনাক্ত করব, এগুলো নিয়ে আলোচনা করছি। এই যে প্রসেস, এটাকে আমরা বলছি ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি। এই গেল আমাদের ট্যাক্সোনমির ডেফিনেশন। এবার কি এটা সর্বপ্রথম কোন বিজ্ঞানী এই শব্দটা ব্যবহার করে? অগাস্টিন পি.ডি. ক্যান্ডল সর্বপ্রথম এই ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। ওকে, এবার নেক্সট আমাদের কি আছে? ট্যাক্সোনমির সংখ্যা, যেটা আমি এতক্ষণ ধরে বুঝালাম। জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ এবং শ্রেণীবিন্যাস পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি বলে থাকি। ওকে, নেক্সট এবার কি আছে আমাদের? ট্যাক্সোনমির ক্রম বিকাশের ইতিহাস, মানে এখানে জাস্ট এর আগে কে কিসের জনক সেটাকে আমরা এখানে একটুখানি জানবো। হিপোক্রেটিস, আচ্ছা এটা হিপো হবে, হ্যাঁ, হয়রস্যি হিপোক্রেটিস। হিপোক্রেটিস হচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞানের জনক। অ্যারিস্টটল আমাদের প্রাণীবিদ্যার জনক। থিওফ্রাস্টাস আমাদের উদ্ভিদ বিদ্যার জনক। প্লিনি আমাদের কৃত্রিম শ্রেণীবিন্যাসের প্রচলক। ক্যারোলাস লিনিয়াস আমাদের নামকরণের প্রবর্তক এবং বিন্যাস বিধির জনক, এবং দ্বিপদ নামকরণের প্রবর্তক। এই বিন্যাস বিধির জনকটা অর্থাৎ এই দ্বিপদ নামকরণ কি, এগুলো আমাদের একটু পরে আলোচনা করছি। এখন জাস্ট তোমরা এগুলো জানো কাকে আমরা কিসের জনক বলছি। চিকিৎসা বিজ্ঞানের মানে মেডিসিনের যে জনক, কাকে বলি আমরা? হিপোক্রেটিসকে। নেক্সট প্রাণীবিদ্যার জনক, মানে প্রাণীদের এজ অফ ফাদার অফ জুলজি, এটা কাকে আমরা বলবো? অ্যারিস্টটলকে। নেক্সট কি উদ্ভিদ বিদ্যার জনক, মানে ফাদার অফ বটানি, এটাকে আমরা কাকে বলছি? থিওফ্রাস্টাসকে। নেক্সট আছে কৃত্রিম শ্রেণীবিন্যাসের জনক, এটাকে আমরা কি কাকে বলছি? প্লিনিকে। তারপর কি আছে? ক্যারোলাস লিনিয়াস, একে আমরা কিসের জন্য বলে থাকি? খুব ভালো মতো দেখবে এই ক্যারোলাস লিনিয়াসটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়। ও আমাদের নামকরণের প্রবর্তক, বিন্যাস বিধির জনক এবং দ্বিপদ নামকরণের প্রবর্তক। এবার দ্বিপদ নামকরণটা কি? বিন্যাস বিধি তো আমরা জেনে গেলাম। ট্যাক্সোনমির জনক কাকে বলা হয়? মাথায় রাখবে ট্যাক্সোনমির জনক বলা হয় ক্যারোলাস লিনিয়াসকে, কিন্তু ট্যাক্সোনমিক কথাটি সর্বপ্রথম প্রচলন কে করে? অগাস্টিন পি.ডি. ক্যান্ডল, কেউ কিন্তু ভুলাবে না। ট্যাক্সোনমির জনক, বিন্যাস বিধির জনক আমরা বলছি ক্যারোলাস লিনিয়াসকে, কিন্তু এই ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করে কে? আমাদের অগাস্টিন পি.ডি. ক্যান্ডল, মাথায় রাখবে ভালো মতো। এবং দ্বিপদ নামকরণের প্রবর্তকও ক্যারোলাস লিনিয়াস। এবার দ্বিপদ নামকরণটা কি আমরা এটা একটু পরে জানবো। নেক্সট হচ্ছে আমাদের ট্যাক্সোনমির উপাদান। ট্যাক্সোনমির উপাদান তো আমরা বারবার ডেফিনেশনে বলেই দিচ্ছি। ট্যাক্সোনমির মুখ্য উপাদানগুলি কি কি? শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস। এই তিনটা বিষয় আমরা দেখলাম এখানে, যে কোনো কিছু, কোনো প্রজাতি বা কোনো স্পিসিসের এখানে আমরা নামকরণটা দেখবো, শনাক্তকরণ দেখবো, এটা আমরা শ্রেণী বিন্যাসটা দেখবো, কি করে একটা কিছুর নামকরণ, শ্রেণী বিন্যাস বা গোষ্ঠীভুক্তকরণ আমরা কিছুকে কোনো কিছুর মধ্যে আন্ডারে ফেলি। ওকে, এবার আছে শনাক্তকরণটাকে। এতক্ষণ ধরে আমরা দেখলাম যে জীববিজ্ঞানের যে শাখায় শনাক্তকরণ, নামকরণ এবং শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় তাকে যে আমরা ট্যাক্সোনমি বলি। এবার এই জিনিসগুলোতে কি করা হয়? এই তিনটা জিনিস আমরা কি করতে পারি? ফার্স্টে আছে আমাদের শনাক্তকরণ। এখানে আমরা কি করতে পারি? বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে শনাক্তকরণ বলা হয়। শনাক্তকরণ মানে কি? আইডেন্টিফিকেশন। মানে আজকে মনে করো তোমার আর তোমার বন্ধু একই রকম দেখতে, এবার তোমার মধ্যে কিছু আলাদা ক্যারেক্টার আছে, তোমার বন্ধুর মধ্যে কিছু আলাদা ক্যারেক্টার আছে। এবার আমি যখন তোমাদের দুজনকেই দেখবো, আমি তোমার কিছু ক্যারেক্টার দেখে তোমাকে মাথায় রাখবো, ওর কিছু ক্যারেক্টার দেখে আমি তোমাকে মাথায় রাখবো। তার মানে কি তোমাদের দুজনের আলাদা আলাদা ক্যারেক্টার গুলো মাথায় রাখবো, সেইভাবেই তোমাদের দুজনকে আমি হ্যান্ডেল করবো, তাই তো? ঠিক তাই কি বলছে, যে বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা, কোনো আলাদা বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্যান্য জীবেদের থেকে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে আমরা বলে থাকি শনাক্তকরণ বা আইডেন্টিফিকেশন। মানে এখানে আমি আইডেন্টিফাই করছি, বৈশিষ্ট্যগুলোকে আমি আইডেন্টিফাই করছি, মানে শনাক্ত করছি, সেটাকে আমরা কি বলছি? শনাক্তকরণ। ওকে, নেক্সট কি আছে? নামকরণ। কি বলছি? গোষ্ঠীভুক্ত প্রত্যেকটি জীবকে পৃথক পৃথক নাম আরোপ করে আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলা হয়। মানে কি? মনে করো তোমার বাড়িতে তুমি আছে, তোমার ভাই আছে, তোমার বোন আছে। এবার দেখবে বা কোনো যখন বেবি যখন জন্মগ্রহণ করে তার কিছুদিন পরে তার একটা নাম দেওয়া হয়। নামটা কেন দেওয়া হয়? যেন ওই নাম দিয়ে ওকে আলাদা করে আমরা চিনে নিতে পারি, না তো নাম দেওয়ার দরকার ছিল না। একটা স্কুলে দেখবে অনেক স্টুডেন্ট পড়ে, এবার প্রত্যেকজনের আলাদা আলাদা নাম। কি কারণে নামটা? যাতে ম্যামরা সেই স্টুডেন্টটাকে আলাদা আলাদা করে স্পেসিফাই করে
চিনতে পারে বা ডাকতে পারে। ঠিক তেমনি বাড়ির মধ্যে তোমাদের কি করে আলাদা আলাদা সবাইকে নাম দিচ্ছে, কারণ কি ওই নামটা দিয়ে যেন আমি স্পেসিফিক ভাবে তোমাকে আইডেন্টিফাই করতে পারি। তাই বলছে এরকম কি প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা জীবেরও আলাদা আলাদা নাম আছে, তাই তো? তাই বলছে গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নাম দিয়ে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে আমরা বলবো নামকরণ পদ্ধতি। নেক্সট কি আছে? শ্রেণী বিন্যাস। শ্রেণী বিন্যাসটা কি? জীবেদের বিভিন্ন গোষ্ঠীর পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি অন্তর্ভুক্ত করার পদ্ধতিকে আমরা শ্রেণী বিন্যাস বলবো। এই শ্রেণী বিন্যাসটা নিয়ে তোমাদের সাথে একটু পরে কথা বলবো। তার আগে আমি এটা বলি, যেটা কি শ্রেণী বিন্যাস মনে করো আজকে বিড়াল একটা আলাদা প্রজাতি, কুকুর একটা আলাদা প্রজাতি। এবার যখন এগুলো পৃথিবীতে আসলো, এবার এগুলোকে কেন বিড়ালটাকে আমরা বিড়ালের প্রজাতির মধ্যে ফেললাম, কুকুরটাকে প্রজাতি, তার মানে কি ওদের মধ্যে অনেক কিছু আমরা দেখেছি, অনেক কিছু আমরা ক্লাসিফিকেশন করে নিয়ে আমরা এটাকে বিড়াল শ্রেণীতে ফেললাম, কোনোটাকে আমরা কুকুর শ্রেণীতে ফেললাম, কোনোটাকে আমরা হনুমানের মধ্যে রাখলাম, তাই তো? তাই এগুলো কিসের ভিত্তিতে করা হচ্ছে? যে ওই উদ্ভিদ বা বিভিন্ন জীবটার কি করা হচ্ছে, পর্ব দেখা হচ্ছে, শ্রেণী দেখা হচ্ছে, বর্গ দেখা হচ্ছে, গোত্র দেখা হচ্ছে, গণ দেখা হচ্ছে, প্রজাতি দেখা হচ্ছে। এইভাবে করে অন্তর্ভুক্ত প্রত্যেকটা আলাদা আলাদা বৈশিষ্ট্য আলাদা আলাদা ভাবে দেখে নিয়ে সবার সাথে ম্যাচ করানো হচ্ছে যে একে কোন পর্বে ফেলা হচ্ছে। এই যে চিনে নেওয়ার যে পদ্ধতি, এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি শ্রেণী বিন্যাস। মানে দেখো এটা কিন্তু একটা শ্রেণী বরাবর আসছে, প্রথমে পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপর প্রজাতি, মানে এটা একটা সারি ওয়াইজ আসছে, তো সেটাকে আমরা কি বলবো? শ্রেণী বিন্যাস। তো তো ট্যাক্সোনমির এই যে মূল তিনটা উপাদান, শনাক্তকরণ, নামকরণ আর শ্রেণী বিন্যাস। তাহলে শনাক্তকরণ মানে কি? ওর বৈশিষ্ট্য, যে বিভিন্ন রকম যে আলাদা আলাদা বৈশিষ্ট্য, সেটাকে সেখানে আমরা আইডেন্টিফাই করব। নামকরণটা কি? যেখানে আমরা প্রত্যেকটা জীবের পৃথক পৃথক নামকরণ করে তাদেরকে আমরা চিনে নিব। আর কি আছে এখানে? শ্রেণী বিন্যাস, যেটা কিনা আমার যে কোনো একটা জীবকে কোন শ্রেণীতে ফেলবো তার জন্য আগে আমরা কিছু প্রসেস দেখবো, যে এ কার সাথে কোন দিকে মিলছে, সেইভাবে তাকে আমরা সেই শ্রেণীর মধ্যে ফেলতে পারি। এই প্রসেসটাকে আমরা বলছি শ্রেণী বিন্যাস। বোঝা গেল? নেক্সট এবার আমরা দেখবো ট্যাক্সোনমির গুরুত্ব। এই যে আমরা এতক্ষণ ধরে ট্যাক্সোনমি করছি, এগুলো আমরা কেন করবো? আর না পড়লেই তো পারি, কিন্তু কেন করবো? দেখ ট্যাক্সোনমির গুরুত্ব কি বলছে, যে বৈচিত্র্যময় জীব জগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবেদের সম্পর্কে জ্ঞান আরোপণ করা সহজ হয়। বিভিন্ন জীবগোষ্ঠীভুক্ত জীবেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক দেখা যায়। মানে কি? বিভিন্ন পরিবেশ এই যে তোমাদের পরিবেশের চারপাশে প্রচুর কিছু জিনিস আছে, প্রত্যেকটা জীবকে আমরা আলাদা আলাদা করে চিনতে পারি বা এর সম্পর্কে বিভিন্ন রকমের জ্ঞান আরোহণ করতে পারি। কোনো একটা গাছের কি ফিচার সেটা আমরা জানতে পারি, কোনো একটা প্রাণীর কি ধরনের খাদ্য গ্রহণের প্রকৃতি, ওদের আশ্রয়ের প্রকৃতি, অর্থাৎ এদের সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি। তুমি যত ট্যাক্সোনমি রিলেটেড কাজকর্ম করবে তোমার জ্ঞান তত বেশি বাড়বে, কারণ তুমি এটা সার্চ করছো যে একে কোন শ্রেণীতে দেওয়া যায়, কি করা হয়, বা ওর নাম কি হতে পারে, ওর বৈশিষ্ট্য কি, তুমি এগুলো নিয়ে রিসার্চ করতে বসছো, এর ফলে তোমার কি জ্ঞান লাভ হবে। ওকে, নেক্সট কি আছে? অগণিত জীবেদের মধ্যে কোনো বিশেষ জীবকে শনাক্ত করা যায়। মানে কি? তুমি পার্টিকুলারলি একটা অনেক ধরনের অনেক জীবের মধ্যে তুমি কোনো একটা বিশেষ প্রজাতিকে তুমি আইডেন্টিফাই করতে পারবে। নেক্সট কি আছে দেখে নিই। ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষের যে অনুন্নত ছিল এই প্রক্রিয়া, সেই তথ্য এবং বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। মানে কি? এই যে ট্যাক্সোনমি আমরা পড়ছি, আমরা কি জানতে পারছি? এই জীবরা কি হচ্ছে, জীবের পূর্বপুরুষটা কি ছিল? অনুন্নত ছিল। ঠিক আমাদেরও পূর্বপুরুষকে আমাদের মধ্যে এতটা অ্যাডভান্স ছিল না, তারা অনুন্নত ছিল, তাই তো? তো এই অনুন্নত থেকে কি করে উন্নত হচ্ছে সেটা আমরা এই ট্যাক্সোনমির সাহায্যে জানতে পারি। নেক্সট কি আছে? নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয়। মানে কি? কোনো একটা জীবকে তুমি শনাক্ত করতে পারবে যে আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখে। নেক্সট কি আছে? সিস্টেমেটিক বাস্তববিদ্যা, শরীর স্থান, ভূতত্ত্ববিদ্যা, জৈব রসায়ন, বংশগতিবিদ্যা প্রভৃতি বিষয়ের অভিব্যক্তি বুঝতে সাহায্য করা। মানে কি? যেহেতু ট্যাক্সোনমিতে আমরা ওদের যে পূর্বপুরুষ সংক্রান্ত জিনিসপত্র জানতে পারবো, বা ওরা পূর্বপুরুষ থেকে কি করে আজকের দিনে এতটা অ্যাডভান্স হলো, এই প্রত্যেকটা যে রেখাচিত্র আমরা জানতে পারবো, এই যে আমরা জানতে পারবো, এর ফলে আমরা সেই একটা সিস্টেমেটিক ওয়েতে সেই জীবটার
ইকোলজি, শরীর স্থান মানে শরীরের বিভিন্ন রকমের গঠন, ভূতত্ত্ববিদ্যা মানে কি আমাদের বিভিন্ন রকমের ফসিল জীবাশ্ম, তারপর হচ্ছে ওদের শৈশব, তারপর হচ্ছে জীব রসায়ন, বিভিন্ন রকমের কেমিক্যাল স্ট্রাকচার বা বংশগতিবিদ্যা, ডিএনএ, তারপর হচ্ছে জিন, এগুলো সম্পর্কে আমি এখানে কি যে জ্ঞানটা জানতে পারবো, এর ফলে আমি তাদের অভিব্যক্তি বা বিবর্তনটা বুঝতে আমাকে সাহায্য করবে। যে হ্যাঁ, বুঝতে পারবো যে ওরা আগে এরকম ছিল, আস্তে আস্তে ওদের কালক্রমে ওরা এতটা নিজেদেরকে চেঞ্জ করেছে। তো এই ট্যাক্সোনমির ফলে কি, যেহেতু আমি পূর্বপুরুষটা আমি জানতে পারবো, তার ফলে ওরা কি করে ওদের বিবর্তনটা হচ্ছে সেটাও কিন্তু আমি ইজিলি বুঝতে পারবো। তো এটা হচ্ছে আমার ট্যাক্সোনমির গুরুত্ব, যে আমি কেন পড়বো। একেতে আমি অনেক জ্ঞান লাভ করতে পারবো, তাদের পূর্বপুরুষের জ্ঞান সম্পর্কে জানতে পারবো, তাদের অভিযোজনের কথা জানতে পারবো, প্রত্যেকটা জীবের মধ্যে আমি কোনো একটা পার্টিকুলার একটা অবচিত্র জীবকে আমি আলাদা করে চিনতে পারবো। তো এত কিছু আমরা এই ট্যাক্সোনমির সাহায্যে বুঝতে পারবো। এটাই হচ্ছে আমার ট্যাক্সোনমির গুরুত্ব। ঠিক আছে, বোঝা গেল ট্যাক্সোনমি? কারো ডাউট আছে? নেক্সট, এবার আমরা, আশা করি কারো কোনো ডাউট নেই, এবার আমরা আমাদের লাস্ট টপিকে প্রায় চলে এসেছি, মানে মোটামুটি অল্পখানি আছে। বলছে ট্যাক্সোনমিক হায়ারার্কি এবং লিনিয়ার হায়ারার্কি। কি বলছে দেখো এবার, এই যে আমরা দেখলাম শ্রেণীবিন্যাসে প্রত্যেকটা আলাদা আলাদা শ্রেণীতে ওরা আইডেন্টিফিকেশন করছে, এটাই আমরা এখানে দেখবো। বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে ট্যাক্সোনমিক হায়ারার্কি বা লিনিয়ার হায়ারার্কি বলা হয়। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচুরারি গ্রন্থে এই পদ্ধতির প্রবর্তন করেন। একে লিনিয়ার হায়ারার্কিও বলা হয়। একে লিনিয়ার হায়ারার্কি কেন বলা হয়? যেহেতু এটা বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেমা ন্যাচুরারি গ্রন্থে এই পদ্ধতির প্রবর্তন করেন, সেই জন্য এই ট্যাক্সোনমি হায়ারার্কিকে আমরা লিনিয়ার হায়ারার্কিও বলে থাকি। তাহলে ট্যাক্সোনমি হায়ারার্কিটা কি কি বলছে এখানে, যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করাকে আমরা বলবো ট্যাক্সোনমি হায়ারার্কি। এবার জিনিসটা আমরা দেখলে পরে আমরা এই সংখ্যাটা বুঝতে পারবো। এটা হচ্ছে আমার সেই ট্যাক্সোনমি হায়ারার্কি, যেটা আমার কি সর্বনিম্ন স্থান থেকে আমরা কি সর্বোচ্চ স্তরে তাদেরকে অন্তর্ভুক্ত করাবো। যেমন কি রাজ্য, বর্গ, শ্রেণী, বর্গ, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, টোটাল আমার 7টা ধাপ। এ কি বলছে, লিনিয়ার হায়ারার্কিতে মোট 7টা ধাপ আছে। তাহলে এখানে আমার কি কি ধাপ দাঁড়াইলো? সবার আগে দাঁড়াইলো আমার রাজ্য, তারপর পর্ব, তারপর শ্রেণী, তারপর বর্গ, তারপর গোত্র, তারপর গণ, তারপর আমরা এখানে আসলো প্রজাতি। তার মানে কি, এই প্রজাতিটা হচ্ছে আমার সর্বনিম্ন ধাপ, সর্বনিম্ন ধাপ, এবং সর্বোচ্চ ধাপ কোনটা? আমার এই রাজ্য আমার সর্বোচ্চ ধাপ। ঠিক আছে, সর্বোচ্চ ধাপ বোঝা গেল? এই গেল আমার সর্বনিম্ন ধাপ, এই গেল আমার সর্বোচ্চ ধাপ। এবার তাহলে গেল, এই গেল আমার টোটাল ধাপটা। সবার সর্বনিম্ন ধাপ কোনটা? আমার প্রজাতি, এবং সর্বোচ্চ ধাপ সবার উপরে হচ্ছে আমার রাজ্য। তার মানে আমরা মাথায় রাখবো, এই যে প্রজাতি, এই প্রজাতি হচ্ছে আমাদের বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক। জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হচ্ছে প্রজাতি, ক্ষুদ্রতম একক। ওকে, ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক হচ্ছে আমার প্রজাতি। এবার অনেকগুলো প্রজাতি নিয়ে আমার তৈরি হচ্ছে গণ, অনেকগুলো গণ নিয়ে আমার তৈরি হচ্ছে গোত্র, অনেকগুলো গোত্র একসঙ্গে নিয়ে তৈরি হচ্ছে আমার বর্গ, অনেকগুলো বর্গ নিয়ে আমার তৈরি হচ্ছে শ্রেণী, অনেকগুলো শ্রেণী নিয়ে একসঙ্গে তৈরি হচ্ছে আমার পর্ব, এবং অনেকগুলো পর্ব নিয়ে আমার তৈরি হচ্ছে একটা রাজ্য। তার মানে রাজ্য আমার সর্বোচ্চ ধাপ এবং প্রজাতি আমার সর্বনিম্ন ধাপ। যে প্রজাতিটা কিন্তু আমার একটা ট্যাক্সোনমির ক্ষুদ্রতম একক, অর্থাৎ যেগুলো কি সব আলাদা 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 গোষ্ঠীভুক্ত হচ্ছে। ওকে, এবং এই প্রজাতি নিয়ে তৈরি হচ্ছে গণ, গণ নিয়ে তৈরি হচ্ছে গোত্র, গোত্র নিয়ে বর্গ, বর্গ নিয়ে তৈরি হচ্ছে শ্রেণী, শ্রেণী নিয়ে তৈরি হচ্ছে পর্ব, এবং আলটিমেটলি পর্ব নিয়ে আমাদের তৈরি হচ্ছে সর্বোচ্চ ধাপ রাজ্য। তাহলে এই লিনিয়ার হায়ারার্কিতে মোট আমার
7টা ধাপ আছে, এই 7টা ধাপ হচ্ছে এগুলো। এখান থেকে যদি কোশ্চেন আসে যে সর্বোচ্চ ধাপ কোনটি, তখন বলতে হবে রাজ্য, এবং কোশ্চেন আসে সর্বনিম্ন ধাপ কোনটি, তখন বলতে হবে প্রজাতি। আবার অনেক সময় এরকমও কোশ্চেন দিয়ে দেয় যে শ্রেণী এবং গোত্রর মধ্যবর্তী ক্লাসটি কোনটি, এরকম কোশ্চেন আসে। শ্রেণী এবং গোত্রের মধ্যবর্তী স্তর কোনটি, তখন কিন্তু বলতে হবে শ্রেণী এবং গোত্রের মধ্যবর্তী স্তর আমার বর্গ। এরকমও কিন্তু ইন্টারমিডিয়েট থেকে কিন্তু কোশ্চেন কিন্তু চলে আসে, এরকম ইন্টার পার্ট থেকে। ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখবো এখানে, এই গেল আমার লিনিয়ার হায়ারার্কির 7টা পার্ট। তো এখানে আমি সেগুলোই তোমাদের সব লিখে দিয়েছি যে ওকে, দেখো কি আছে এখানে, প্রজাতি। ফার্স্টে কি বলছে, প্রজাতিটা দেখে নাও। অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্ন প্রাপ্ত বা জিন তত্ত্বগতভাবে স্বতন্ত্র এমন কতকগুলি জীবের সমাহারকে প্রজাতি বলে। প্রজাতি সবসময় কি আলাদা আলাদা হবে, বিড়াল একটা আলাদা প্রজাতি, কুকুর একটা আলাদা প্রজাতি, মানুষ একটা আলাদা প্রজাতি, গাছ একটা আলাদা, সবকিছু আলাদা আলাদা প্রজাতি হবে। তাই বলছে অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্ন মানে আলাদা আলাদা এবং জিনগতভাবে আলাদা বা স্বতন্ত্র এমন কতকগুলি জীবের সমাহারকে বলা হচ্ছে প্রজাতি। গণ কি, পরপর সাদৃশ্য যুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত হচ্ছে আমাদের গণ। নেক্সট কি আছে, গোত্র, পরপর সাদৃশ্য যুক্ত কয়েকটি গণ নিয়ে আমাদের তৈরি হচ্ছে গোত্র। নেক্সট কি আছে, বর্গ, কি বলছে, পরপর কয়েকটি গোত্র নিয়ে তৈরি হচ্ছে আমাদের বর্গ। নেক্সট আছে আমাদের শ্রেণী, কি বলছে এখানে, পরপর সাদৃশ্যযুক্ত কয়েকটি বর্গ নিয়ে তৈরি হচ্ছে আমাদের শ্রেণী। নেক্সট আছে আমাদের পর্ব, তাহলে পরপর কয়েকটি শ্রেণী নিয়ে আমাদের তৈরি হচ্ছে পর্ব, এবং সবার উপরে আছে রাজ্য, যে একাধিক বিভাগের পর্বের সমন্বয়, একাধিক বিভাগের বা পর্বের সমন্বয়ে গঠিত হয় আমাদের রাজ্য। বোঝা গেল? যেটা আমি তোমাদের মুখে বললাম সেটাই কিন্তু এখানে লিখে দেওয়া আছে। জাস্ট এটা তোমরা একবার রিডিং পড়ে নিলেই তোমরা এটা কিন্তু বুঝে যাবে। অলরেডি আমি তোমাদের এটা অলরেডি বুঝিয়ে দিলাম। এই গেল আমাদের টোটাল ট্যাক্সোনমির পার্ট। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণ। এবার আমরা কি দেখব, দ্বিপদ নামকরণ। আমরা আগেই দেখলাম এই দ্বিপদ নামকরণটা কে আবিষ্কার, মানে এটা জনক কে, ক্যারোলাস লিনিয়াস, তাই তো দ্বিপদ নামকরণ। এবার আমরা এই দ্বিপদ নামকরণটা বলবো। দ্বিপদ নামকরণ মানে কি বলতো, সাইন্টিফিক নেম। তোমরা পড়েছো না সাইন্টিফিক নেম, যে বাঘের সাইন্টিফিক নেম কি প্যান্থেরা টাইগ্রিস, তারপর হচ্ছে মানুষের সাইন্টিফিক নেম কি হোমো স্যাপিয়েন্স। তো এই যে এগুলোকে আমরা বলবো দ্বিপদ নামকরণ। দ্বিপদ কেন বলছে, কারণ দুটি পদ নিয়ে তৈরি হচ্ছে। এই যে হোমো স্যাপিয়েন্স দুটি পদ, বা প্যান্থেরা টাইগ্রিস দুটি পদ, তাই তো, মানে কি এই যে আমরা এখানে দেখলাম টোটাল 7টা ধাপ, এদের মধ্যে দুটি পদ, এই যে প্রজাতি আর গণ। প্রজাতি মানে স্পিসিস, আর হচ্ছে এই গণ মানে হচ্ছে আমার কি জেনাস। ঠিক আছে, অর্থাৎ এই প্রজাতি আর এই গণ, দেখো এখানে তোমাদের সেই মান অর্থাৎ হোমো স্যাপিয়েন্স এর কথাই বলছে, যে জেনাসটা হচ্ছে বা জেনাস মানে গণ যেটা আমার হোমো, আর স্পিসিস মানে প্রজাতি যেটা হচ্ছে আমার স্যাপিয়েন্স, যেটা আমার মানুষের বিজ্ঞানসম্মত নাম বা সাইন্টিফিক নেম, যেটা কি হোমো স্যাপিয়েন্স। দুটো আলাদা আলাদা পদ, মানে কি দ্বিপদ নামকরণ কি নিয়ে তৈরি হচ্ছে, এই গণ আর এই প্রজাতি, এই দুটো পদ নিয়ে আমাদের বিজ্ঞানসম্মত নাম বা কি সাইন্টিফিক নেম তৈরি হচ্ছে, যেটা আমরা বলছি দ্বিপদ নামকরণ। দুটি পদ নিয়ে তৈরি হচ্ছে, যেটা কি জেনাস আর স্পিসিস। জেনাস মানে গণ আর স্পিসিস মানে হচ্ছে প্রজাতি, যেটাকে আমরা বলছি হোমো স্যাপিয়েন্স বা প্যান্থেরা টাইগ্রিস। কি বলছে, দুটি পদ নিয়ে যে নামকরণ তাকে দ্বিপদ নামকরণ বলে। দুটি পদের মধ্যে একটি হলো গণ যেটা জেনাস, যেটা যদি আপনি বলে দিলাম, এবং অপরটি হলো প্রজাতি বা স্পিসিস। উদাহরণস্বরূপ মটর গাছের বিজ্ঞানসম্মত নাম পাইসাম স্যাটাইভাম। ওকে, এবার এই বিজ্ঞানসম্মত নাম লেখা কিন্তু অনেক নিয়ম আছে, এটা আমরা জানবো। তো এখন তোমরা এটুকুনটা জানো, এই মটর গাছের বিজ্ঞান দ্বিপদ নামকরণ বা বিজ্ঞানসম্মত নাম হলো পাইসাম স্যাটাইভাম। পাইসাম হলো গণ এবং স্যাটাইভাম হলো প্রজাতি। তাহলে এই পাইসামটা কি আমার, এই পাইসামটা আমার পড়ছে গণের মানে এই জেনাসের আন্ডারে, এবং এই স্পিসিস মানে প্রজাতির আন্ডারে পড়ছে আমার এই স্যাটাইভাম। ওকে, এটা সব তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু ওয়েট করো। কি বলছে, বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন। তাহলে কি বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ প্রবর্তন করছে। এবার আসবে এই দ্বিপদ নামকরণের নিয়ম
নিয়মাবলীটা কি করে এই নামকরণটা হচ্ছে। এখন তো তোমরা দেখে ফেললাম যে জেনাস আর স্পিসিস মানে গণ আর প্রজাতি মিলায় নামকরণটা করছে, কিন্তু এর অনেকগুলো নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা এবার দেখবো। দেখো বিজ্ঞানীরা এই নামকরণটা কেন করছে জানো? এবার দেখো আমরা বিড়ালকে বিড়াল বলছি, আবার অন্য কোনো দেশে হয়তো বিড়ালকে হয়তো বিড়াল বলছে না, ইংলিশে ক্যাট বলা হচ্ছে, হিন্দিতে হয়তো অন্য কিছু বলা হচ্ছে। তো যেহেতু বিজ্ঞানীরা যখন রিসার্চ করবে ওরা তো একটা নির্দিষ্ট নামে ডাকবে, তো ওর জন্য ওরা এই একটা নির্দিষ্ট করে সাইন্টিফিক নাম দেয় যেন ওদের বুঝতে সুবিধা হয়, কারণ এক এক জায়গায় এক এক রকম ডাকছে, তো এর ফলে সেটা ওদের কনফিউজ হয়ে যাবে, তাই জন্য বিজ্ঞানীরা এই সাইন্টিফিক নামকরণ গুলো করছে। ওকে, ফার্স্টে কি আছে দ্বিপদ নামকরণ ও তার নিয়মাবলী। কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতি থাকতে পারে। মানে কি, এক সেকেন্ড, ওকে দেখো কি বলছে এখানে, কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতি থাকতে পারে। মানে কি, মনে করো আমরা জানি গণ আর প্রজাতি এই দুটো মিলিয়ে আমার নামকরণ হচ্ছে, তাহলে যদি আমি বলি বাঘের বিজ্ঞানসম্মত নাম কি, তাহলে আমার কি হবে, এটা প্যানথেরা টাইগ্রিস। ওকে, আর যদি আমরা বলি সিংহের বিজ্ঞানসম্মত নাম কি, তাহলে আমরা কি বলবো, প্যানথেরা লিও। প্যানথেরা লিও, প্যানথেরা টাইগ্রিস আর প্যানথেরা লিও। তার মানে কি দেখতে পাচ্ছ, একই গোত্র, এই যে গণটা কিন্তু আমার দুটোরই সেম হচ্ছে, আবার দেখো প্রজাতি কিন্তু দুটোর আমার আলাদা। মানে কি, এখানে আমার গণটা যদি আমার কোনো কারণে যদি মিলেও যায়, তাহলে এই প্রজাতির নাম আমার আলাদা কিন্তু দিতেই হবে, কারণ দেখো শুধু গণ প্যানথেরা যদি আমি প্রজাতিটা না দিই, তাহলে প্যানথেরা বলে আমি কাকে ডিনোট করবো, বাঘকে না সিংহকে, বুঝতে পারবো পারবো না, বিজ্ঞানীরাও ভুলে যাবে কার ব্যাপারে করছে। এর জন্য কোনো কারণে যদি ওদের গণ যদি মিলেও যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার প্রজাতির নাম চেঞ্জ মানে আলাদা করতেই হবে। ঠিক তাই বাঘের তাই বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা টাইগ্রিস এবং সিংহের বিজ্ঞানসম্মত নাম প্যানথেরা লিও। সেটাই বলছে কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ, এই যেখানে একাধিক গণ হয়ে গেল তাই না, এবং একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন হতে হবে। মানে কি, এই একাধিক গণটা এক হলেও এই একই গণের আন্ডারে যে এই প্রজাতির নামগুলো কিন্তু ভিন্ন হতে হবে। তাই কি বলছে, কোন গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন হতে পারে। মানে গণ যদি মিলেও যায়, প্রজাতির নাম আমাকে আলাদা রাখতেই হবে। বোঝা গেল? নেক্সট কি আছে, 2 নাম্বার পয়েন্ট, কোন একটি প্রজাতির নাম দ্বিপদযুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। এবার মনে করো কোনো কারণে, এবার যদি কোনো কারণে প্রজাতিও মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে আরেকটা ত্রিপদ পদ যুক্ত নামকরণ রাখতে হবে, যেটাকে আমরা বলবো উপপ্রজাতি। মনে করো গণ প্রজাতি এবং কি উপপ্রজাতি, ঠিক আছে। ওকে, এবার মনে করো দুটো আমি এখানে লিখলাম। এবার মনে করো কোনো ক্ষেত্রে গণ আমার এ হচ্ছে, গণের নাম এ, প্রজাতির নাম বি, এবং সেম আরেকটা প্রাণীরও গণের নাম এ, প্রজাতির নাম, তার মানে এখানে গণও মিলে যাচ্ছে প্রজাতিও মিলে যাচ্ছে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমার কি এর আরেকটা উপপ্রজাতি দিতে হবে, যেটাকে আমি বলবো সি। ওকে, বোঝা গেল? মনে করো এটা একটা আমার 1 নাম্বার প্রাণী, এটা একটা 2 নাম্বার জীব। এবার মনে করো সে গণ এক প্রজাতিও এক, সেকেন্ডটারও গণ এক প্রজাতিও এক, সেই ক্ষেত্রে আমাকে এই সেকেন্ডটার আরেকটা ত্রিপদ পদ যুক্ত হবে। তাই কি বলছে, কোনো একটি প্রজাতির নাম দ্বিপদ যুক্ত হবে এবং উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। মানে কি, তখন সেই ক্ষেত্রে আমার এখানে আরেকটা উপপ্রজাতি দিয়ে কিন্তু নামকরণ করতে হবে। যদি কোনো কারণে কোনো গণ এবং প্রজাতি যদি সেম হয়ে যায়, তাহলে সেখানে আমার ত্রিপদ একটা উপপ্রজাতি পদ কিন্তু যুক্ত করতে হবে। ওকে, নেক্সট কি আছে, গণের প্রথম অক্ষর বড় হরফে এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। দেখো তোমরা কি নোটিস করেছো যে আমি যখন এই নামগুলো লিখছি তখন কিন্তু আমি গণ মানে কি, এই যে আমার গণ,
এগুলো কিন্তু আমি ক্যাপিটালে লিখছি, এই লেটারগুলো কিন্তু আমি ক্যাপিটালে লিখছি। এবং প্রজাতির নাম ছোট হরফে লিখতে হবে। এই যে আমি দেখো প্রজাতির নামগুলো যে লিখলাম, প্যান্থেরা টাইগ্রিস বা প্যান্থেরা লিও, দেখো টিটা কিন্তু আমি ছোট হাতের লিখেছি, এলটা কিন্তু আমি ছোট হাতের লিখেছি। যদি তুমি দুটোই যদি ক্যাপিটাল দিয়ে স্টার্ট করো তাহলে কিন্তু কেটে দিবে। মানে তুমি যদি এরকম করে লেখো প্যান্থেরা, অলরেডি পিটা কিন্তু আমার ক্যাপিটাল, আর টাইগ্রিস TIGRIS, তাহলে কিন্তু স্কুল কিন্তু কেটে দিবে, এটাতে কিন্তু নাম্বার দেবে না, এটা ভুল প্রসেস। তোমাকে কি লিখতে হবে? প্যান্থেরা টাইগ্রিস, এটাকে তোমার ছোট হাতের কিন্তু দিতেই হবে, প্যান্থেরা টাইগ্রিস। মানে কি গণের নামটা তোমার ফার্স্ট লেটারে শুরু হবে, তারপরে কিন্তু এখানে একটা গণের নাম শেষ হয়ে গেলে এখানে একটা স্পেস দিয়ে তুমি যে প্রজাতির নামটা লিখবা সেটা তুমি স্মল লেটারেই কিন্তু লিখবা। একমাত্র গণের প্রথম অক্ষরটা আমার এখানে ক্যাপিটাল হবে, আর বাদ বাকি সব কিন্তু আমার ছোট হরফে হবে। বোঝা গেল? এরকম করে লিখলে কিন্তু কেটে দিবে। আর সায়েন্টিফিক নেম লেখার নিয়ম যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার দিবে না, সায়েন্টিফিক নেম তোমাকে ঠিকভাবে লিখতে হবে। ওকে, নেক্সট কি 4 নাম্বার, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে লিখতে হবে। মানে কি ইটালিক্সে। তুমি দেখবে কম্পিউটার যদি কোনোদিন তুমি বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেম যদি লেখো, দেখবে লেখাটা বাঁকা হরফে হয়ে যায়, মানে ইটালিক্সে হয়ে যায়। এবার আমরা তো মানুষ, আমরা তো বাঁকা হরফে লিখতে পারবো না। এবার অনেকে বলবে হ্যাঁ ম্যাম আমি তো বাঁকা হরফে লিখতে পারি, অনেকেই বলে যে হ্যাঁ আমি তো পারবো এইভাবে বাঁকা করে লিখতে, কিন্তু না, যেহেতু এটা একটা রুলস, এই জন্য আমরা কি করব, এই মনে করো প্যান্থেরা টাইগ্রিস যে লিখবো, এটা লিখে নিয়ে এটার নিচে আমি আন্ডারলাইন করব। এরকম ছাড়া ছাড়া, এমন না যে আমি গোটাটা একবারে লাইন টেনে দিব, না, এটা নিয়ম না। দুটোকে আলাদা আলাদা ভাবে তোমাকে আন্ডারলাইন করে বুঝাতে হবে যে এটা তোমার গণ, এটা তোমার প্রজাতি। তারপরে এটা আমার প্রথম অক্ষর বড় হতে গেল, বাদ বাকি স্মল লেটার, এখানে একটা গ্যাপ দিয়ে তুমি প্রজাতির নাম লিখলে স্মল লেটারে। এবার দুটোকে তোমার আলাদা আলাদা করে আন্ডারলাইন করতে হবে, তাহলে ম্যাম বুঝবে যে হ্যাঁ এটাও বিজ্ঞানসম্মত নাম, যেটাকেও গণ এবং প্রজাতিটাকে আলাদা আলাদা করে ও চিহ্নিত করেছে। তাহলে কি বলছে, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে লিখতে হবে। যেহেতু আমরা বাঁকা হরফে লিখতে পারি না, এর জন্য আমাদের এটাকে আন্ডারলাইন করে দিতে হবে। ওকে, নেক্সট 5 নাম্বার কি আছে, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। বিজ্ঞানীরা সবসময় যে যত বিজ্ঞানসম্মত নাম ওরা আবিষ্কার করেছে প্রত্যেকটা কিন্তু ওরা ল্যাটিন ভাষায় কিন্তু করেছে। নেক্সট 6 নাম্বার কি বলছে, অগ্রাধিকার আইন অনুযায়ী কোন জীবের সর্বপ্রথম দেওয়া নামই বিবেচ্য বলে গণ্য করা হবে। মানে কি, মনে করো আজকে কেউ একটা নাম আবিষ্কার করলো, এটা নামটা পাস হয়ে গেল, ঠিক আজ থেকে 3-4 বছর পর আরেকজন আরেকটা নাম দিল, তখন সেটাকে গণ্য করা হবে না। এটাকে আমরা বলবো কি, অগ্রাধিকার আইন। মানে যে আগে নামটাকে দিল তারটাকে আমরা গণ্য করবো, যে পরবর্তীকালে আরেকটা দিবে ভেবে চিন্তে তারটা গণ্য করা হবে না। এটাকে আমরা বলবো অগ্রাধিকার আইন। মানে কোনো জীবের যে প্রথম নাম দেওয়া হবে সেটাকে অগ্রাধিকার আইন অনুসারে বিবেচ্য করা হবে। এই গেল হচ্ছে আমাদের দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী। ক্লিয়ার এভরিওয়ান? হ্যাঁ, যে কি বলছে এখানে, কোন প্রজাতির গণ এবং প্রজাতি নেম, মানে গণের ফার্স্ট পয়েন্টে কি ছিল, যে কোনো প্রজাতির গণের নাম যদি এক হয়েও যায় সেক্ষেত্রে প্রজাতির নাম আমার আলাদা করতেই হবে। নেক্সট 2 নাম্বার কি বলছে, গণ এবং প্রজাতি দুটোই যদি কোনো কারণে মিলে যায় সেক্ষেত্রে আমার একটা ত্রিপদ পদ অর্থাৎ উপপ্রজাতিকে আনতে হবে। নেক্সট কি আছে 3 নাম্বারে, যে গণের প্রথম অক্ষর বড় হরফে লিখে তারপরে ছোট হরফে সবগুলো লিখতে হবে, এমনকি প্রজাতির নামও আমাদের ছোট হরফে স্টার্ট করতে হবে। নেক্সট কি, বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে লিখতে হবে, অর্থাৎ যেহেতু আমরা বাঁকা হরফে লিখতে পারবো না এর জন্য নামটাকে লিখে আমরা দুটো আলাদা আলাদা ভাবে আন্ডারলাইন করে দিব। নেক্সট কি, কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। আর 6 নাম্বার কি আছে, অগ্রাধিকার আইন অনুসারে কোনো জীবের সর্বপ্রথম দেওয়া নামটি বিবেচ্য বলে গণ্য করা হবে। এই গেল তোমাদের দ্বিপদ নামকরণের নিয়মাবলী। বোঝা গেল? তো আজকের ক্লাস তোমাদের এই অবধি ছিল। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সেশনটিকে লাইক করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সেশনটিকে শেয়ার করো। এবং এরকম ভিডিও, এরকম ডেইলি রেগুলার ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করো। এখন থেকে কিন্তু আমাদের চ্যানেলে তোমাদের জন্য ডেইলি কিন্তু বিভিন্ন রকমের সাবজেক্টের পড়াশোনা কিন্তু আসতে চলেছে। তো সবাইকে থ্যাংক ইউ, বাই বাই। আর আমি তোমাদের আরো একটা জিনিস আরেকবার দেখিয়ে দিচ্ছি এবং বলেও দিচ্ছি, যেটা কি রুটিনটা, যে আমরা তোমাদের যেভাবে ক্লাসটা দিব এটা কিন্তু সেই রুটিন। এই রুটিন ওয়াইজ তোমাদের কিন্তু ডেইলি ক্লাস আসছে, তো তোমরা যাতে কোনো ক্লাস যেন মিস না করো
এই জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমাদের যেটা আমি বলছি, এই পিডিএফ বা নোটস গুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলটা কিউআর কোড স্ক্যান করে সেখানে জয়েন হয়ে যাও, এবং তোমরা আমাদের এই অ্যাপটা কে ডাউনলোড করো। এটা করার জন্য কিন্তু কোনো রকমের টাকা পয়সা লাগছে না। তোমরা এই অ্যাপটা ডাউনলোড করে সেখানে তোমরা রেজিস্টার করো, তো এখানে তোমরা এই যে চ্যাপ্টার গুলো আমরা তোমাদেরকে পড়াচ্ছি, এগুলো তোমাদের নিয়মিত সেখানে মক টেস্ট দেওয়া হবে, এবং তোমরা মক টেস্ট গুলো তোমরা অ্যাপের মধ্যে তোমরা দিতে পারবে, সেটা একদমই ফ্রি অফ কস্টে। তাহলে মক টেস্ট দিয়ে তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা বেনিফিট হচ্ছে, তোমরা কতটা ভালো ইমপ্রুভ করছো, কতটা তোমাদের পড়া হচ্ছে। বোঝা যাচ্ছে? হ্যাঁ, তো এই ছিল তোমাদের আজকে গোটা ক্লাস। তো আজকের মতো এই অবধি। সবাইকে থ্যাংক ইউ, বাই বাই, দেখা হবে নেক্সট একটা ক্লাসে। সবাইকে টাটা।